ওকে, আসসালামু আলাইকুম প্রিয় সবাই। আজ আমরা শুরু করব আইএলটিএস রিডিং এর বহুল প্রতীক্ষিত একটা ট্রাইবস, যেটা আমাদের মেইন পরীক্ষায় সব সময় আসে। মেইন পরীক্ষার হলে গিয়ে আপনি পাবেনই, কোনো সময় দেয় কিন্তু বেশিরভাগ সময় 95% ক্ষেত্রে আপনি গিয়েই পাবেন প্যারাগ্রাফ হেডিংস, অথবা এটাকে লিস্ট অফ হেডিংস বলা হয়। এই জিনিসগুলো আপনারা গিয়েই পাবেন। তো আজকে আমরা প্যারাগ্রাফ হেডিংস এবং লিস্ট অফ হেডিং সম্বন্ধে সম্পূর্ণ ক্লাসটা চালিয়ে নিব। এবং মনে রাখবেন যে এই ক্লাসের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদে পদে হচ্ছে ইম্পর্টেন্ট নোটগুলো আমি শেয়ার করব, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন করব। এই জিনিসগুলা আপনাদের ব্রেইনে রাখতে হবে, এবং যে জিনিসগুলো আপনি হেল্পফুল পাবেন সেই জিনিসগুলো সরাসরি ক্লাসের সময় আপনি মোবাইলের স্ক্রিনশট অথবা আপনার পিসি বা ল্যাপটপে থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। পরবর্তীতে আপনি বাসায় গিয়ে ওইটা লিখে রাখবেন। বুঝা গেছে আমার কথাটা সবাই? ওকে, যাই হোক ডিয়ার স্টুডেন্টস, তাহলে সম্পূর্ণ মনোযোগের সাথে আমরা ক্লাসটা চালিয়ে যাব, এবং যেটা বুঝবো না সেটা চ্যাট বক্সে অবশ্যই বলে দেবেন। আসুন, যে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আজকের কন্টেন্টগুলো হচ্ছে প্যারাগ্রাফ হেডিংস, যেটাকে লিস্ট অফ হেডিংসও বলা হয়। তারপর আমরা শিখবো ভোকাবুলারি প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিনই ভোকাবুলারি প্র্যাকটিস করি, তাই না? গতকালকে এর আগের যে ক্লাসগুলো চলে গেছে সেখানে আমরা বারবার ভোকাবুলারি প্র্যাকটিস করছি। যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে খুবই স্টেপ বাই স্টেপ, আপনাদেরও আমি চাচ্ছি সব জিনিস স্টেপ বাই স্টেপ মডেলে নিয়ে আসা, যাতে কোনো জিনিস কোনো জায়গায় কমতি না থাকে আমাদের। তারপর আমরা আলোচনা করবো টাস্ক মেথডস গুলা নিয়ে। টাস্ক মেথডস এবং টিপস, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। ওই স্ট্র্যাটেজিটা কিরকম ভাবে, এটা আজকেও আমি আপনাদের ওটা দেখাবো খুব সুন্দর করে ইমেজ প্রসেসিং পদ্ধতিতে। আপনারা ওটা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ বুঝবেন। তারপর আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো স্কিল এক্সারসাইজ এবং এক্সপ্লেনেশন। অবশ্যই এক্সারসাইজ থাকবে। আমাদের ক্লাসটা হচ্ছে খুবই ইন্টারেক্টিভ। আপনারা জানেন যে আমরা প্রথমে আমি শিখাই, তারপর আপনাদের মাঝে মাঝে করতে দেই, তারপর আবার ওটা এক্সপ্লেনেশন করি, আবার এক্সপ্লেনেশন করি, এইভাবে লাস্টে ভোকাবুলারি কুইজ থাকতে পারে। তারপর হচ্ছে কোয়েশ্চেন এবং অ্যান্সার। আপনারা আমাকে এই যে সবসময় মিডিলে প্রশ্ন করব না, আমরা একটু পরে গিয়ে একটা সেশন শেষ হবার পরে গিয়ে আমরা কোয়েশ্চেন এবং আনসারটা নিব। ওকে, তারপর চ্যাট বক্সেও আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে এখানে করে দিবেন, আমি তো আসি, সাথে সাথে আপনার জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আসেন এবার আমরা চলে যাব যে রিডিং টেস্ট সম্বন্ধে আমরা একটু জানি। আমরা প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে রিডিং এ 3টা সেকশন থাকে, আই মিন 3টা পার্ট থাকে, অথবা 3টা প্যাসেজ থাকে। আমরা সবাই জানি 3টা সেকশনে হচ্ছে 3টা রিডিং প্যাসেজ থাকে, রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3। এবং প্রত্যেকটা প্যাসেজের সময় হচ্ছে 20 মিনিটস করে, তাহলে 20 মিনিটস করে হচ্ছে 60 মিনিটস, মানে 1 আওয়ার। আমাদের রিডিং এর টোটাল সময় হচ্ছে 1 আওয়ার। 40 কোয়েশ্চেনস ইন টোটাল, এবং প্রত্যেকটা রিডিং প্যাসেজে 11 থেকে 14টা কোয়েশ্চেনের মতো থাকে। তো 40টা কোয়েশ্চেন সময় হচ্ছে 60 মিনিট। ওকে, 60 মিনিটস। তো একটা কোয়েশ্চেন আনসারিং এর জন্য সময় পাবেন পরীক্ষার হলে মাত্র 1.5 মিনিটস। বুঝতে পারছেন আমার কথাটা? তারপরে এটা সুন্দর একটা জিনিস, সাধারণ জিনিস আমি লিখছি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আছে। ওকে, ওই কথাটা কি লিখছি আমরা এখানে দেখেন তো। ওই কথাটা লিখছি, কোয়েশ্চেনস আর ইউজুয়ালি ইন টেক্সট অর্ডার but not always for matching paragraph contents or headings or labeling tasks. এর আগের ক্লাসগুলোতে আমরা যেগুলো করে আসছি দেখছেন যে সেইগুলোর আনসারগুলো আমরা কি পাইছি, ইন অর্ডারে পাইছি, মানে একটা পাইলে তার নিচ থেকে বাকিগুলো আনসার আসছে। কিন্তু আজকে যেটা আমরা করব প্যারাগ্রাফ হেডিংস, এই যে হেডিংসটা যেটা করব প্যারাগ্রাফ, এটার কিন্তু আনসার স্টেটমেন্ট হতে স্টেপ বাই স্টেপ আসবে না। এমনিতে প্যারাগ্রাফ স্টেপ বাই স্টেপ যাবে, কিন্তু আনসারগুলো স্টেপ বাই স্টেপ আসবে না, মানে র্যান্ডমলি আনসার আসবে, এলোপাতাড়িভাবে আসবে। যারা একাডেমিক পারফর্ম করবেন তাদের হচ্ছে প্রত্যেকটা রিডিং প্যাসেজে একটা করে টেক্সট থাকবে। যেমন রিডিং প্যাসেজ 1 এ একটা টেক্সট থাকবে, রিডিং প্যাসেজ 2 তে একটা লং টেক্সট থাকবে, রিডিং প্যাসেজ 3 তে একটা লং টেক্সট থাকবে, রিডিং প্যাসেজ 1 এর মতো 1 থেকে একটু বড় থাকবে। এখন যাই আমরা জেনারেল ট্রেনিং যারা দিবে পরীক্ষা, তাদের হচ্ছে সেকশন 1 এ এখানে 2 থেকে 4টা টেক্সট থাকবে, আই মিন 2 থেকে 4টা রিডিং প্যাসেজ থাকবে। বেশিরভাগ সময় 3টা থাকে অথবা 2টা থাকে, মানে 2টা মাস্ট বি আপনি পাবেননি প্রথম সেকশন 1 এ। সেকশন 2 তে গিয়ে 2টা টেক্সট মাস্ট বি পাবেন, এবং সেকশন 3 তে মাত্র একটা টেক্সট পাবেন। তাহলে এটা হচ্ছে যারা জেনারেল ট্রেনিং দিবেন তাদের জন্য। এটা বলে রাখা ভালো যে জেনারেল ট্রেনিং এর টেস্টগুলো ইজি টাইপের হয়,
কিন্তু আমাদের একাডেমিক টেস্টগুলো রিডিং প্যাসেজ 1টা ইজি টাইপের হয়, বাকি 2টা কিন্তু একটু কঠিন টাইপের, ডিফিকাল্ট টাইপের দেওয়া হয়। বোঝা গেছে সবাই? তাহলে আসুন, এই সাধারণ আমরা একটা ওভারভিউ নিলাম আইএলটিএস রিডিং টেস্ট হতে। এবার আমরা চলে যাব আমরা কি নিয়ে শিখব। এবার আমরা শিখব আইএলটিএস রিডিং টাইপসগুলো নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে প্রথম ক্লাস হতে রিডিং এর আমাদের হচ্ছে 11 টাইপস। ওকে, কি কি টাইপসগুলো আমরা একটু জেনে নেই। নাম্বার 1 ট্রু ফলস নট গিভেন, নাম্বার 2 ইয়েস নো নট গিভেন, নাম্বার 3 সামারি কমপ্লিশন, নোট, টেবিল, ডায়াগ্রাম লেভেল, ফ্লোচার্ট কমপ্লিশন। নাম্বার 4 হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, নাম্বার 5 হচ্ছে প্যারাগ্রাফ হেডিংস, লিস্ট অফ হেডিংস। তারপর নাম্বার 6 হচ্ছে প্যারাগ্রাফ কন্টেন্টস, নাম্বার 7 হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন, নাম্বার 8 সেন্টেন্স এন্ডিং, নাম্বার 9 ম্যাচিং হেডিংস, নাম্বার 10 ম্যাচিং ফিচার্স অথবা ক্লাসিফিকেশন যেটাকে বলা হয়, নাম্বার 11 হচ্ছে ম্যাচ ইনফরমেশন। ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষা আমাদের সবাইকে এই 11টা টাইপ সম্বন্ধে অবগত থাকতে হবে এবং প্রত্যেকটা টাইপের আমাদের মেথডস, টিপস এবং স্ট্র্যাটেজি জানতে হবে। কিভাবে কোন টাইপ আমাদের ট্যাকেল করতে হবে সেই জিনিসটাও জানতে হবে। আমরা অলরেডি এখানে কয়টা জিনিস করছি দেখেন, যে অলরেডি আমরা করে ফেলছি 1, 2, 3 এবং 4। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? এই যে এখানে প্যারাগ্রাফ হেডিংস এবং লিস্ট অফ হেডিংস। ওকে, আসেন যে প্যারাগ্রাফ হেডিংস এবং লিস্ট অফ হেডিংস সম্বন্ধে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা করব মনোযোগ সহকারে। এবং এখানে অনেক জিনিস বোঝার আছে। আমি আগেই বলছি যে পরীক্ষার হলে 7টা থেকে ফার্স্ট আপনি গিয়ে পাবেনই। কোন একটা পরীক্ষা কিঞ্চিত দেওয়া হয় না, কিন্তু বেশিরভাগ পরীক্ষায় প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস আপনি পাবেনই। এবং পরীক্ষার হলে এই যে 11টা টাইপস আছে, এই 11টা টাইপসের মধ্যে 11টা টাইপস দেওয়া হয় না, যে কোনো 5টা টাইপস দেওয়া হয়। যেমন আজকে আমি এখান থেকে দেখাবো যে কোন টাইপসগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন সবসময় গিয়ে পাবেনই এইটা, এখান থেকে যে কোনো একটা বা 2টা, এইটা মাস্ট, এরপরে হচ্ছে এইটা। তারপরে দেখেন যে এইটা আপনি গিয়ে কি পাবেন, বেশি গিয়ে পাবেন। তাহলে আমরা কোনটা জিনিস দেখলাম এখানে, 1, 2, 3, 4, 5, 6 এবং এই যে 10। কয়টা টাইপস? 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা টাইপ আপনি পরীক্ষার হলে গিয়ে পাবেন। আর বাকি যে টাইপসগুলোর নিচে আমি স্যার সাউন্ড সিস্টেমে প্রবলেম হচ্ছে। ওকে, আসেন যে বারবার আপনারা পীড়া দিচ্ছেন, আমি এত কথা বলার পর আপনারা এটা করতেছেন। এই যে শহীদুল ইসলাম, আপনি ওটা অফ করেন। স্যার আমার তো অফ আছে স্যার। এইরকম করেন কেন? আপনাকে বারবার বলছি। স্যার আমার তো অটো বা হয়ে যায় স্যার। ওকে, একটু দেখেন সবাই যে আমাদের 1, 2, 3, 4, 5, 6 এবং 10 এই 10টা আমাদের পরীক্ষায় মানে মাস্ট বি আপনি গিয়ে পাবেনই। এই যে কয়টা টাইপ এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 টাইপ। ওকে, আসেন যে এবার আমরা চলে যাই একটু পরে। তারপর আমরা এখানে কিছু প্র্যাকটিস করব প্যারাগ্রাফ হেডিংস এর উপর। তো প্র্যাকটিসে যাবার আগে আমাদের কি নিয়ে নিতে হবে, আমাদের মেথড এবং টাইপ সম্বন্ধে জানতে হবে। কোন মেথড এবং টাইপ আমরা নিয়ে আলোচনা করব সেইগুলা নিয়ে। তো আসুন যে ওই মেথড এবং টাইপগুলো সম্বন্ধে আমরা একটু দেখে নিই যে আমাদের কিভাবে মেথড এবং টাইপ। তার আগে আমরা একটু জানবো যে প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস জিনিসটা কি, মানে এটার মানেটা কি। প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস এর মানেটা কি? এটার মানে হচ্ছে মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ। যে কোনো একটা প্যারাগ্রাফ আপনি পড়বেন, পরে ওইটার মেইন আইডিয়াটা বোঝার নামই হচ্ছে গিয়ে কি। শহীদুল ইসলাম, আপনি বারবার প্রবলেম করতেছেন, আপনাকে পরবর্তীতে কিন্তু বের করে দেওয়া হবে, ঠিক আছে? আপনি আপনার ইয়ে করেন, ওই যে ওইটা অফ করেন। অফ আছে স্যার, ওটা অটো হয়ে যায়। স্যার আপনি মিউট করে দেন সবাইকে। সবাইকে মিউট করে তাকে পারা যাচ্ছে না এখানে। অটো হয়ে যায় স্যার, হাত দেওয়ার আগে এমনিতে হয়। ওকে, আমি ওনাকে বের করে দিয়েছি। সো আসেন যে আমাদের যেটা জানতে হবে যে প্যারাগ্রাফ হেডিংস মানে হচ্ছে আমাদের মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফের প্রধান একটা আইডিয়া আমাদের জানতে হবে।
সেটার নাম হচ্ছে গিয়ে কি প্যারাগ্রাফ হেডিংস। এখন আসেন যে আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফ হেডিংস মানেটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফ আপনি পড়বেন, এই প্যারাগ্রাফটা পড়ে এই প্যারাগ্রাফের কি হেডিংটা নেওয়া যায়, এটার ওভারভিউ ধারণাটা কি, ওই ধারণাটার নামই হচ্ছে প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস। হেডিংস তো আপনারা সবাই বুঝতে পারছেন, শিরোনাম, ওই যে খবরের কাগজে শিরোনাম দেয় না, শিরোনাম পড়ে আপনি যদি পড়তে যান তাহলে ওইটা সব ডিটেলস পেয়ে যান। তো এইরকম হেডিংসটা আমাদের কি করতে হবে, নামকরণ করে নিতে হবে। এখন আসেন যে আমরা চলে যাব পরবর্তীতে, এখানে গিয়ে দেখেন যে একটা প্র্যাকটিস আছে, সবাই এই প্র্যাকটিসটা দেখতেছেন, দেখেন যে এখানে এইটা হচ্ছে তার কি প্যারাগ্রাফ, এটা হচ্ছে তার প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে 1 2 3, মানে এই প্যারাগ্রাফ নির্ভর করে এখানে 1 এবং 2 এবং 3 এর মধ্যে কোনটা সঠিক। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের দিয়ে করাবো, ঠিক আছে? মানে এইটা প্যারাগ্রাফটা পড়বেন, পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে 1 2 3 এর মধ্যে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে। বুঝতে পারছেন? তাহলে আসেন যে অনলি 1 মিনিট সময় দিলাম আমি আপনাদের ডিয়ার স্টুডেন্টস, এই 1 মিনিটের ভিতরে আপনারা বের করেন তো কোনটা হবে। ওকে, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। ওকে, আপনারা এখন আনসারটা পাঠিয়ে দিন যে কোনটা আমাদের আনসার আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন সবাই অনেকেই আনসার দিচ্ছেন। নাম্বার 3 রিমা বেগম দিচ্ছেন, সাইদুর 3, সাইদুর ওকে, শহীদ 3, লায়ক আহমেদ 3, নাইম 3, তারপর মুন্না দাস 3, তাসনিম 3, তাসনিয়া তানজিনা 2, তারপর জুনেদ আহমেদ 3, জয়দুল, ফাহিমা বাবলি, ওয়াহিদুল ইসলাম, ফাহিম হুসাইন। ওকে, ভেরি গুড, অনেকেই দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। আসুন এবার আমরা চলে যাব যে আমাদের কোনটা আনসারে আসতে পারে সেটা আমরা জেনে নিই। তাহলে দেখেন যে এখানকার প্রধান আইডিয়া, এখন আমরা দেখবো যে কোনটা আমাদের রাইট আনসার। এখানে রাইট আনসার হচ্ছে আমাদের 3, এই নাম্বার 3 হচ্ছে আমাদের রাইট আনসার। এটা কেমনে রাইট আনসার হলো দেখেন যে, আর কেন 1 এবং 2 আমাদের হলো না। প্রথম তো এটা আমরা সবাই পড়ছি, তাই না? তাহলে 2 নম্বর লাইন থেকে আমরা একটু পড়ি। ফর এ স্টার্ট, দে সাস্টেন কাউন্টলেস আদার স্পিসিস, they provide shelter for many animals. কিন্তু এটা শুরু হয়েছে কি দিয়ে, তার টপিক সেন্টেন্সটা আমরা একটু পড়ি। যেমন এইটা, এই প্রথম লাইনটা, বিগ ট্রিজ আর ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট ইকোলজিক্যালি, মানে পরিবেশগতভাবে আমাদের বিগ ট্রিজটা বহুলভাবে গুরুত্বপূর্ণ। তাহলে বিগ ট্রিজ নিয়ে এখানে কি করছে আমাদের কথাবার্তা বলা হয়েছে। তাহলে আসেন এরপরে কোন কথাটা বলা আছে, ফর এ স্টার্ট দে সাস্টেন কাউন্টলেস আদার স্পিসিস, দে প্রোভাইড শেল্টার ফর মেনি অ্যানিমেলস। এই বিগ ট্রিজ গুলা অন্যান্য স্পিসিস যেগুলো আছে, প্রজাতি আছে, সেগুলারও কি করে সাস্টেন করে রাখে, রক্ষণাবেক্ষণ করে, এবং যারা অ্যানিমেল গুলো আছে সেগুলারও কি দেয়, শেল্টার দেয়। এই বিগ ট্রিজ এর কথাবার্তা বলে বলে এখানে একদম লাস্টে আবার বলা হয়েছে যে সাস্টেন মাচ অফ দ্য অ্যানিমেল লাইফ ইন দ্য ফরেস্ট। ফরেস্টের বেশিরভাগ অ্যানিমেল যে জীবনগুলো আছে সেগুলাকেও তারা কি করে সবসময় ধরে রাখে, নিরাপদে রাখে। কে রাখে? ওই যে শুরু হয়েছিল কি দিয়ে, বিগ ট্রিজ দিয়ে। তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা একটু পড়ি এটাকে। এখানে কি বলেছে যে ইম্প্যাক্ট অফ বিগ ট্রি লজ অন দ্য উইডার এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে লজ সম্বন্ধে কোনো কথাবার্তা আমরা পাইছি, আমরা তো সবসময় বেনিফিট সম্বন্ধে কথাবার্তা পাইছি, আর ওয়াইডার এনভায়রনমেন্ট সম্বন্ধে বলা নেই। এনভায়রনমেন্ট সম্বন্ধে বলা, কিন্তু ওয়াইডার এনভায়রনমেন্ট সম্বন্ধে বলা নেই। সো এই জন্য আমাদের এটা কি ভুল। তারপর আসেন নাম্বার 2, ফ্যাক্টরস দ্যাট ইনেবল ট্রিজ টু গ্রো টু সিগনিফিকেন্ট হাইটস। ঠিক আছে, এখানে কোনো সিগনিফিকেন্ট হাইটস নিয়ে কথাবার্তা বলছে? কোনো হাইট নিয়ে কথাবার্তা বলে নাই, সেই জন্য এটা আমাদের আনসার না। নাম্বার 3 তে আসেন, হাউ ওয়াইল্ড লাইফ বেনিফিটস ফ্রম বিগ ট্রিজ।
ইয়েস, হাউ ওয়াইল্ড লাইফ বেনিফিটস ফ্রম বিগ ট্রিজ, ওইটা হচ্ছে আমাদের গিয়ে কি রাইট অ্যান্সার। কারণ এখানে কি বলা হয়েছে, আমরা সবসময় পাইছি যে বিগ ট্রিজ কারণে কিভাবে অ্যানিমেলদের ধরে রাখে, বিভিন্ন প্রজাতির ধরে রাখে, তারপর লাস্টে গিয়ে পাইছি অ্যানিমেল লাইফকে কিভাবে সংরক্ষণ করে রাখে, সেই জিনিসগুলো দ্বারাই বোঝাচ্ছে আমাদের মেইন আইডিয়াটা হবে নাম্বার 3, হাউ ওয়াইল্ড লাইফ বেনিফিটস ফ্রম বিগ ট্রিজ। ওকে, সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখান থেকে বুঝতে পেলাম যে এইভাবে আমাদের গিয়ে কি করতে হবে, মেইন আইডিয়াটা পড়তে হবে। মেইন আইডিয়াটা বোঝার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা পড়তে হবে, এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে। ওই সেন্টেন্সের উপর দিয়ে যদি সবসময় ওই সেন্টেন্সের কথা বলে, তাহলে ওই সেন্টেন্স থেকে আমাদের কি আসবে, আনসারটা আসবে। তারপর দেখেন যে ওই সেন্টেন্সের উপর ভিত্তি করে এইটার কথা বলা হয়েছে, একদম লাস্ট পর্যন্ত বলা হয়েছে, সেজন্য আমাদের আনসারটা আসছে নাম্বার 3। আসুন এবার আমরা চলে যাই পরবর্তীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা অবশ্যই প্রতিদিন ক্লাসের মতো আমরা ভোকাবুলারি শিখব। তো আজকেও আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, যে ভোকাবুলারিগুলো আমাদের ক্লাসের লাস্টে গিয়ে আমাদের লাগবে, কারণ ওইগুলোর উপর আমাদের আজকের স্কিল এক্সারসাইজ থাকবে। আজকে অনেকগুলো স্কিল এক্সারসাইজ করব, বাট এখন যে ভোকাবুলারি দিচ্ছি ওইগুলো থেকে আমাদের আরেকটা স্কিল এক্সারসাইজ থাকবে। আসেন আমরা ভোকাবুলারিগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, দেখতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং এর চারদিকে কি গাছপালা আছে না, অনেক শাকসবজির মতো অনেক জিনিসগুলো আছে না? ওকে, ভেরি গুড। তাহলে দেখলাম যে এখানে আমাদের পরিবেশ নিয়ে কোনো একটা জিনিস আছে, তাই না? তো এখানে আমাদের কয়েকগুলা নাউন্স আছে, তারপরে কিছু অ্যাডজেক্টিভ আছে, তারপর কিছু ভার্বস আছে, তারপর কিছু কোলিকেশনস আছে। আমাদের ওই জিনিসগুলা কি করতে হবে, একটু নিতে হবে। তাহলে আসেন যে আমরা আমাদের সবাই মিলে এখন আমাদের যেটা করতে হবে, আমি 1 মিনিট টাইম দিব আপনাদের। এই 1 মিনিট টাইমের ভিতরে সবাই যেটা আপনার জানা সেটা আপনি খুঁজবেন না ডিকশনারিতে, যেটা আপনার জানা নয় সেটা আপনি খুঁজবেন। বুঝা গেছে? তাহলে 1 মিনিট টাইমের ভিতরে সবাই করেন। ওভার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস যদি আমরা দেখি, আপটেক মানে উপরে তোলা। তারপর যেমন নাউন্স আছে বেরিয়ার্স মানে বাধা। বেস্টেশন মানেটা কি? ওই যে শাকসবজি যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে কি বেস্টেশন। ইনসেনটিভস মানে হচ্ছে ইন্সপাইরেশন, ওই যে অনুপ্রেরণা আছে না, সেটাকে বলা হয় গিয়ে কি ইনসেনটিভস। ইম্পেডিমেন্ট মানে হচ্ছে গিয়ে কি বাধা। আর বায়োডাইভার্সিটি মানেটা কি, কে বলতে পারেন? বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য। ইয়েস। ম্যান্ডেটরি অর্থটা কি? ম্যান্ডেটরি বাধ্যতামূলক। অত্যাবশ্যকীয়। এক্সটেন্সিভ মানেটা কি? বড়। ওভারহল মানে কি? ওভারহল কি? সর্বপরিণামী স্যার, ওভারহল মানে যেটাকে, সেটা হচ্ছে ওভারঅল। ইনফোর্স মানেটা কি? জোরপূর্বকভাবে শক্তি প্রয়োগ করা, সেটার নাম হচ্ছে গিয়ে কি ইনফোর্স। তারপর দেখেন যে এ রেঞ্জ অফ মানেটা কি? এ রেঞ্জ অফ মানে একটা গ্রুপের সমষ্টি। আর ইনগ্রেইনড ইন হচ্ছে কি? ইনগ্রেইনড ইন মানে সংযুক্ত রাখা বা সংযুক্ত করা, সেটার নাম হচ্ছে গিয়ে কি ইনগ্রেইনড ইন।
তাহলে দ্যাট মিন্স আমরা এখান থেকে শিখলাম নাউন্স, অ্যাডজেক্টিভস, ভার্বস এবং কি কলিকেশনস। আসেন এবার আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী যে জিনিস আমাদের জন্য ওয়েট করতে সেটা হচ্ছে ম্যাচ করা। আমাদের ম্যাচিং করতে হবে প্রতিদিনকার মতো। আমাদের সময় হচ্ছে অনলি 40 সেকেন্ডস। আমি 40 সেকেন্ড সময় দিলাম। আপনারা ওয়ানের সাথে কোনটা যাচ্ছে অ্যান্সার সেটা লিখে রাখবেন, লিখে চ্যাট বক্সে পিছনেরটা একটু দিলে ভালো, আমরা স্ক্রিনশট মারব। কোনটা স্যার? পিছনে পিছনেরটা ওই যে বলতাম। ওকে, 1 মিনিটে আপনি মারেন নাই? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটায়। সো আসেন যে এটার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ডস। তো ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। Okay, dear students, your time is finished. সো আসুন যে এবার আমরা দেখে নেই চ্যাট বক্সে কারা কারা দিয়েছেন আনসারগুলা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ফারজানা লিজা দিয়ে দিয়েছেন উনি। তারপর 1B, 2D, 3A, 4E, 5C। ওকে, বাকিরাও দিয়ে দিন সবাই দয়া করে। তাহলে আসেন যে আমরা এবার আনসারগুলো একটু মিলিয়ে নিই যে আমাদের আনসারগুলো কি হতে পারে। ইয়েস, ওকে। সো দেখেন যে নাম্বার 1 এর আনসার আমরা দেখতে পাচ্ছি অনেকেই চ্যাট বক্সে দিয়েছেন। তাহলে এবার আনসারটা আপনারা দেখে নেন সবাই। এইটা হচ্ছে আমাদের আনসার। এম এ কালাম দিয়েছেন, সুমাইয়া দিয়েছেন, তারপরে হচ্ছে তাসনিম, তারপর ফাহিম হুসাইন, ওকে ভেরি গুড, রিমা বেগম, ওকে গুড, নাইম। সো সবাই জয়দুল দিয়েছেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখেন যে ম্যান্ডেটরি অর্থ হচ্ছে কম্পালসারি, রেট্রোফিট হচ্ছে মডিফাই অ্যান অল্ডার অবজেক্ট, ইম্পেডিমেন্ট মানে হচ্ছে অবস্টেকল, মোটিভেশন মানে হচ্ছে ইনসেন্টিভস, আর ভেজিটেশন মানে হচ্ছে গিয়ে কি প্লান্টস। তাহলে দেখলাম যে আমাদের অনেকের সবারই মোটামুটি সবগুলো হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা সবাই পারি, মানে সিনোনিমগুলো কি করতে পারবো, অবশ্যই কেচ আপ করতে পারবো। আসেন স্যার 1 বি দিলেন, লাস্টেরটা বি দিলেন। ওকে, লাস্টের সরি, এটা প্লান্টস। থ্যাংক ইউ। এটা লাস্টেরটা কি হবে? সি। রেট্রোফিট সি সি হবে। সি সি। এখানে সি দিয়ে দেন সবাই। এখানে কি দিয়ে দিবেন? এই যে সি দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য। এখন আসেন যে আমরা চলে যাব পরবর্তীতে। তো পরবর্তীতে আমরা গিয়ে এখন আমি আমার লেটস শেয়ার মাই গোল্ডেন টিপস এবং টেকনিক। যে টিপস এবং টেকনিক এবং মেথড দ্বারা আমরা করব সেই জিনিসগুলো এখন আমি আপনাদের শো অফ করব। মনে রাখবেন যে এই টেকনিকটা আমরা যদি সবসময় সুন্দর করে অবলম্বন করতে পারি, সবসময় সুন্দর করে সুযোগে বসাতে পারি, তাহলে তো খুব সহজে আপনি মেইন আইডিয়াটা বুঝতে পারবেন। তারপর গিয়ে আপনি সঠিক আনসারটা তুলে আনতে পারবেন খুবই সহজে। আসেন ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই টিপসগুলো কি কি হতে পারে আমরা একটু জেনে নিই সুন্দর করে। দেখেন যে আমাদের যে মেথড এবং টিপসগুলো আছে সেইগুলো হচ্ছে প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস যেটাকে বলা হয় সেগুলো টিপস। নাম্বার 1 আমাদের চেক ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন আমাদের কি করতে হবে, চেক করতে হবে। তারপর নাম্বার 2, গো টু ইচ কোয়েশ্চেন স্টেটমেন্ট অ্যান্ড টেক 2 to 3 keywords। আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের স্টেটমেন্টে যাব এবং সেখান থেকে 2 থেকে 3টা কিওয়ার্ডস নিব। নাম্বার 3 তে দেখো যে এখানে কি বলছে, রিড ইচ অফ দ্য পসিবল প্যারাগ্রাফ কেয়ারফুলি ফর ডিটেইল। এবার আমরা প্যারাগ্রাফে চলে যাব, যেমন ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাব, গিয়ে ওই প্যারাগ্রাফটা খুব সুন্দর করে সতর্কতার সহিত ডিটেইল শো আমরা গিয়ে কি করব, পড়ব। নাম্বার 4 এ হচ্ছে স্ক্যান দ্য প্যারাগ্রাফ হেডিংস টু ম্যাচ দ্য কিওয়ার্ডস। আমরা আবার প্যারাগ্রাফের হেডিংসটা পড়ব এবং কিওয়ার্ডসগুলো কি করব, আমরা মিলাবো। নাম্বার 5 এ যাই আমরা। নাম্বার 5 এ এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। ইউ উইল প্রবাবলি ফাইন্ড মোর দেন ওয়ান প্যারাগ্রাফ হেডিং দ্যাট হ্যাজ দ্য সেম অর সিমিলার কিওয়ার্ডস। আপনি মিলানোর সময় গিয়ে দেখবেন যে আপনি যেটা নিছেন এইটার মতো করে আরো কয়েকটা কি আছে, সেন্টেন্স আপনি পেয়ে যাচ্ছেন, স্টেটমেন্ট পেয়ে যাচ্ছেন। তো এগুলো আমাদের কি করতে হবে, দেখেন যে নাম্বার 6 এ বলা আছে এলিমিনেট দ্য প্যারাগ্রাফ হেডিংস। যেগুলা আনসার নাই, যেগুলো হচ্ছে ডিস্ট্রাক্টর, ওইগুলো কি করা লাগবে, গত ক্লাসের মতো বর্জন করা লাগবে। এন্ড চুজ দ্য কারেক্ট হেডিংস, এবং সেখান থেকে আমরা কারেক্ট হেডিংটা কি করব, আমরা চুজ করব।
আসেন এখানে এক থেকে মাত্র 6টা টিপস, এই 6টা টিপস গুলা আমরা এখন বাংলাতে একটু শিখবো, যাতে আমরা বাংলাতে যদি আমরা কোনো একটা জিনিস একটু বুঝি তাহলে ওইটা খুব তাড়াতাড়ি আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি না, খুব তাড়াতাড়ি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আসেন যে ওই টিপস গুলা কিভাবে হতে পারে বাংলাতে, আমি আপনাদের এখন সময় দিব 2 মিনিট, আপনারা দেখেন, পড়েন এবং চাইলে আপনারা স্ক্রিনশট তুলে রাখেন। ওকে, সো আসুন ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ অনলি 2 মিনিটস, আপনারা এটা দেখেন সবাই 1 থেকে 6 পর্যন্ত আমাদের মেথডস এবং টিপসগুলা, এবং চাইলে আপনি খাতায় লিখতে পারেন অথবা মোবাইলে বা পিসিতে আপনি স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। ওকে, সো ইয়োর 2 মিনিটস টাইম স্টার্টস ফ্রম নাও। Okay, dear students, your time is finished. Okay, your time's up. সো প্রথমে দেখেন আমাদের প্রথমে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। নাম্বার 2 তে আমরা বলা আছে আমরা প্রশ্ন স্টেটমেন্টে যাব, সেখান থেকে 2 থেকে 3টা কিওয়ার্ডস আমরা নিব। নাম্বার 3 তে কি আছে, প্রতিটি সম্ভাব্য প্যারাগ্রাফ পড়তে হবে, আমরা প্রত্যেকটা যে প্যারাগ্রাফগুলো আছে ওইগুলো আমরা ডিটেইলস প্যারাগ্রাফগুলো পড়ব। নাম্বার 4 এ বলা আছে আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ হেডিং স্ক্যান করতে হবে এবং কিওয়ার্ডসগুলো আমাদের কি করতে হবে, মিলাতে হবে। নাম্বার 5 এ বলা আছে আমাদের সম্ভাব্য একের অধিক প্যারাগ্রাফ হেডিং অথবা সমান অর্থের বাক্য থাকতে পারে। এখানে বলা আছে যে ইউ উইল প্রবাবলি ফাইন্ড মোর দেন ওয়ান প্যারাগ্রাফ হেডিং দ্যাট হ্যাজ দ্য সেম অর সিমিলার কিওয়ার্ডস। যখন আপনি স্টেটমেন্ট চুজ করতে যাবেন যে কোনটা সঠিক আনসার, দেখবেন যে আপনার সাথে আপনাকে কয়েকটা জিনিস কনফিউশনে কয়েকটা জিনিস কনফিউশনে ফেলে দিবে। কিভাবে ফেলে দিবে, আপনি মনে করছেন ওইটা হবে রাইট আনসার, পরেরটা রাইট আনসার, ওইটা রাইট আনসার, আসলে রাইট আনসার কিন্তু একটা, বাট কয়েকটা জিনিস মাল্টিপল চয়েসের মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কোনটা আসলে সঠিক। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, নাম্বার 6 এ আমরা যাব, যেটা আমাদের কনফিউজিং আনসার থাকবে সেগুলো আমাদের গিয়ে কি করতে হবে, এই যে দেখেন এখানে বলা আছে যে কনফিউজিং যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমরা কি করব, বর্জন করতে হবে। বর্জন করে আমরা সঠিক উত্তরটা আমরা কি করব, তুলে নিব। বুঝা গেছে ডিয়ার স্টুডেন্টস? তাহলে এই 6টা হচ্ছে আমাদের গিয়ে কি মেথডস এবং টিপসগুলো, এগুলো আমরা অবশ্যই মনে রাখবো এবং একটু পরে এটা স্টেপ বাই স্টেপ আমরা প্রয়োগ করব চিত্রের মাধ্যমে। বুঝা গেছে? তাহলে আসুন আমরা চলে যাই এখন সবাই। আরো কিছু ইম্পর্টেন্ট নোট আছে যেগুলা না বললেই নয়। এই নোটগুলা হচ্ছে আপনাকে সবসময় মাথায় রাখতেই হবে। আমি বারবার বলতেছি এই নোটগুলা আমাদের মাথায় রাখতে হবে। এই ইম্পর্টেন্ট নোটগুলা খুব রিসার্চ করে আমি পেয়েছি, সেই জন্য আমি ভাবলাম আমার স্টুডেন্টের সাথে আমি সর্বোচ্চভাবে গিয়ে শেয়ার করি। আসেন নাম্বার 1, প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস প্রশ্নগুলো টপিক সেন্টেন্স ভালো করে আমাদের গিয়ে কি করতে হবে, পড়তে হবে। তারপর হচ্ছে কারণ মাঝে মাঝে প্রথম বাক্য হতে উত্তর আসে। এই যে টপিক সেন্টেন্স, যে প্রথম যে সেন্টেন্সটা থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের, এইটা হচ্ছে তার টপিক সেন্টেন্স।
মাঝে মাঝে কিন্তু খুব বেশি সাল বা ইয়ার গুলা দেওয়া থাকলে এখানে টপিক সেন্টেন্স ধরা হয় না, তার পরবর্তী সেন্টেন্সটা বলা হয়, ধরা হয় টপিক সেন্টেন্স। তো আমরা যখনই আমরা টপিক সেন্টেন্সটা প্রথমে পড়ব, ঠিক আছে, ওই টপিক সেন্টেন্সটা আমরা 2 থেকে 3টে কিওয়ার্ডস নেওয়ার ট্রাই করব সব সময়। নাম্বার 2 তে বলা আছে, যে দেখেন এখানে নাম্বার 2 তে কি বলা আছে আমরা একটু লক্ষ্য করি। নাম্বার 2 তে বলা আছে তারপর পড়া চালিয়ে যেতে হবে এবং আরো কয়েকটা কিওয়ার্ডস হাইলাইট করতে হবে, কারণ টপিক সেন্টেন্সটা আমরা ফার্স্ট সেন্টেন্স পড়লাম, ফার্স্ট সেন্টেন্সের উপরে তো আরো প্যারাগ্রাফগুলোর বাকি আছে, ওইগুলো আমরা পড়ে যাব, পরে মেইন যে জিনিস লাগে সেইগুলোর মধ্যে আমরা কি করব, কিওয়ার্ডস হাইলাইট করব, মানে নিচে আন্ডারলাইন করব। নাম্বার 3 তে বলা আছে মনে রাখবেন যেটার উপর জোর দেওয়া হয় এবং যেটি নিয়ে বেশি কথা বলা হয় সেটা হতে উত্তর আসে। দেখবেন যে আমরা সামনে গিয়েও করবো এরকম, যে কথাটা বেশি বেশি আসবে, যে কথাটার উপরে একটু না একটু জোর করে বলা হবে, সেই জায়গাতে গিয়ে আমরা স্টেটমেন্ট মিলাবো, দেখুন যে সেইটাই হবে আমাদের গিয়ে কি অ্যান্সার। নাম্বার 4 এ আমরা চলে যাই। নাম্বার 4 এ প্যারাগ্রাফ পড়ে সামারি দ্বারা মেইন আইডিয়া কি করতে হবে আমাদের বুঝতে হবে। যে প্যারাগ্রাফই আপনি পড়েন না কেন, এটা কি বলছে একটু মাথায় রাখবেন, রেখে আমাদের কি করতে হবে, মেইন আইডিয়াটা বুঝতে হবে। এই মেইন আইডিয়াটা বুঝলেই আপনার জন্য খুব ইজি, আপনি গিয়ে স্টেটমেন্ট কি করবেন, মিলাবেন। নাম্বার 5, তাহলে খুব সহজেই আমাদের গিয়ে কি পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে। সো এই হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট নোট, যেগুলো আমরা টিপসের পরবর্তীতে আমরা কি করছি, আমরা এগুলো আমাদের মাথায় রাখতে হবে সব সময়। আসেন এবার আমরা চলে যাই, সবাই কোথায় চলে যাব, আমরা এই যে লিস্ট অফ হেডিংস প্র্যাকটিস করতে। কিছুক্ষণ আগে আমরা যে মেথডস এবং টিপস গুলো শেয়ার করলাম, ওই মেথডস এবং টিপস গুলাকে এখন কাজে লাগাবো, কিভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে সেই জিনিসটা আমরা একটু দেখবো। দেখেন যে লিস্ট অফ হেডিংস এর দিকে একটু লক্ষ্য করেন, স্যার এইটা হচ্ছে গিয়ে কাইন্ডলি আমরা- মানে প্রথম যে টিপস গুলো ওইটা স্ক্রিনশট নিতে আমার একটু প্রবলেম হয়েছিল পিসিতে, একটু যদি জাস্ট স্যার এইটা কি, না এর আগেরটা, এর আগে এইটা জি স্যার, এটা কি করব, জাস্ট হয়ে গেছে স্যার, সমস্যা নেই। হয়ে গেছে, আচ্ছা ওকে। তাহলে আসেন যে এবার আমরা চলে যাব, এই হচ্ছে প্যারাগ্রাফ হেডিংস, যেটাকে আমাদের লিস্ট অফ হেডিংস বলা হয়। দেখেন যে এই প্যারাগ্রাফ হেডিংস এইখানে লেখা আছে লিস্ট অফ হেডিংস, কেউ লিস্ট অফ হেডিংস এটাকে বলে, আবার কেউ বলে প্যারাগ্রাফ হেডিংস, একই কথা আর কি, কোনো ডিফারেন্স নেই। তো এগুলো হচ্ছে তার স্টেটমেন্ট, এই যে 1 থেকে রোমান সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত তার গিয়ে কি স্টেটমেন্ট, আর ওইগুলো হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এর সাথে কোনটা যাচ্ছে সেটা লিখতে হবে নাম্বারটা, 2 প্যারাগ্রাফ বি এর সাথে কোনটা যাচ্ছে সেটা লিখতে হবে, প্যারাগ্রাফ সি এর সাথে কোনটা যাচ্ছে সেটা লিখতে হবে, প্যারাগ্রাফ ডি এর সাথে যাচ্ছে কোনটা, প্যারাগ্রাফ ই এর সাথে এখান থেকে কোনটা যাচ্ছে রোমান শিকার, সেই জিনিসটা এখানে আমাদের কি কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে এইগুলা হচ্ছে গিয়ে কি আমাদের প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস, আর এইটা হচ্ছে আমাদের গিয়ে কি টোটাল প্যাসেজ। এই প্যাসেজের কয়টা প্যারাগ্রাফ, এ বি সি ডি ই, মানে ফার্স্টটা কি হচ্ছে তার প্যারাগ্রাফ। আসুন এবার আমরা চলে যাই, ওই যে কিছুক্ষণ আগে যে মেথডস এবং টিপস গুলো শিখলাম, ওই মেথডস এবং টিপস গুলো আমরা অক্ষর অক্ষরে প্রয়োগ করি, তাহলে কিভাবে হতে পারে আমরা একটু দেখি, সবাই মনোযোগ দিয়ে আমরা একটু দেখি। আসেন আমরা যাই এবার, প্রথমে আমাদের চেক ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশনটা চেক করতে হবে। তাহলে আমরা ইনস্ট্রাকশনটা একটু করি। The reading passage have 5 paragraphs labeled A to E. Choose the correct heading for each paragraph from the list of headings below. তাহলে আমরা এটা কি পাইলাম, লিস্ট অফ হেডিংস পাইলাম। তারপর লেখা আছে এখানে write the appropriate number 1 to 10 in boxes 1 to 5 on your answer sheet. যাই হোক, তাহলে এটা আমরা ধরে নিলাম এটা গিয়ে কি আমাদের লিস্ট অফ হেডিংস। আমরা কোথায় থেকে জানলাম, ইনস্ট্রাকশন হতে, মানে যে কোনো টাইপ আপনি ধরতে পারবেন, কারণ ইনস্ট্রাকশনে ওই টাইপটার নাম বলে দেওয়া হয়, এটা আমরা সবাই আগেও দেখে আসছি। তারপর নাম্বার 2 তে আমাদের কি বলা ছিল, go to each question statement and take 2 to 3 keywords। এই যে 1 থেকে 10 পর্যন্ত যেটা আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা কি স্টেটমেন্ট। তো আমাদের এখানে কি বলা আছে, এই স্টেটমেন্টগুলোতে যাব আমরা এবং 2 থেকে 3টা কিওয়ার্ডস নিব। তাহলে আমরা যাই প্রথমে নাম্বার 1 এ যাই, এখানে গিয়ে আমরা কি বলছি, প্রথমে পড়ি কালচারাল ডিফারেন্স ইন রাইটিং স্টাইল, মানে রাইটিং স্টাইলের কালচারের ভিন্নতা। তাহলে কালচারাল ডিফারেন্সের নিচে দাগ দিলাম এবং রাইটিং স্টাইলের নিচে দাগ দিলাম। নাম্বার 2 তে যাই আমরা প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্কুল এডুকেশন, সো এখানে আমরা প্রাইমারি এন্ড সেকেন্ডারি এটা নিচে দাগ দিলাম। নাম্বার 2 তে আমরা যাই ইমপ্লিকেশনস ফর ওভারসিজ স্টুডেন্টস, তাহলে এখানে ইমপ্লিকেশনের নিচে দাগ দিলাম এবং ওভারসিজ স্টুডেন্টস এর নিচে কি করলাম আমরা দাগ দিলাম। নাম্বার 4 এ আসি আমরা একাডেমিক রাইটিং স্টাইলস, এখানে একাডেমিক রাইটিং স্টাইল নিয়ে কথা বলছে, তাহলে আমরা দাগ দিলাম একাডেমিক রাইটিং এর নিচে। নাম্বার 5 এ যাই, এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের নিচে আমরা কি করলাম দাগ দিলাম। নাম্বার 6 এ যাই, এখানে ভেরিয়েশন উইদিন কালচার, এখানে ভেরিয়েশন উইদিন নিচে আমরা কি করলাম দাগ দিলাম।
নাম্বার 8-এ যাই, ভেরিয়েশন ইন সাবজেক্টস টট, মানে বিভিন্ন সাবজেক্টের শিক্ষা বোঝাচ্ছে, তাহলে ভেরিয়েশন ইন সাবজেক্টের নিচে কি করলাম আমরা দাগ দিলাম। নাম্বার 8, টার্সিয়ারি এডুকেশন, টার্সিয়ারির নিচে দাগ দিলাম। নাম্বার 9, কালচারাল ভেরিয়েশন ইন লার্নিং বিটুইন কালচার, মানে কালচারের যে ভিন্নতা আছে সেটা কালচারাল লার্নিং এর মধ্যে বলা হয়েছে, সো আমরা এটা নিচে দাগ দিলাম। তারপর নাম্বার 10, চেঞ্জেস ইন দ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেম, তাহলে চেঞ্জেসের নিচে এখানে দাগ দিলাম এবং ব্রিটিশ এডুকেশন নিচে আমরা দাগ দিলাম। এই যে জিনিসটা আমরা দাগ দিলাম, এই দাগ দেওয়ার মানে হচ্ছে কোনো জিনিস আপনার মাথায় রাখা সেটা না, এগুলোর সম্বন্ধে জাস্ট একটা ধারণা নেওয়া, এটা আপনার মনে থাকুক না থাকুক ইট ডাজ নট ম্যাটার, বুঝা গেছে? তারপর আমরা যাব যে এখন আমরা নাম্বার 3-তে যাব। নাম্বার 3 টিপস আমাদের কি বলছিল মেথডসটা, রিড ইচ অফ দ্য পসিবল প্যারাগ্রাফ কেয়ারফুলি ফর ডিটেইল। আমরা এখন চলে যাব কোন প্যারাগ্রাফ, এখানে বলছে প্যারাগ্রাফ এ, সো প্যারাগ্রাফ এ তে চলে যাব। চলুন আমরা প্যারাগ্রাফ এ তে চলে যাই, গিয়ে আমরা ওটা পড়ি। Every culture has its own distinctive conventions regarding what should be learned and how learning should take place. তাহলে এইটা হচ্ছে তার গিয়ে কি টপিক সেন্টেন্স। তাহলে আমরা টপিক সেন্টেন্সটা পড়লাম, এখানে বলা আছে ডিস্টিংটিভ কনভেনশন রিগার্ডিং হোয়াট শুড বি লার্নড, মানে লার্নিং সম্বন্ধে আমরা কিভাবে শিখি সেই জিনিসটির স্বতন্ত্র যে আচার আচরণ দিয়ে আছে সেটার কথা বলা হয়েছে, এবং হাউ লার্নিং, আবার লার্নিং শুড টেক প্লেস, কিভাবে ওইগুলো সংগঠিত হয় সেটার কথা বলা হয়েছে, যেমন কিভাবে কোনো একটা জিনিস শিখতে হয় সেই জিনিসগুলোর কথা এখানে টপিক সেন্টেন্সে বলা আছে। তারপর পরে যাই, ইন ওয়ান কালচার স্টুডেন্টস মে বি এনকারেজড টু ওয়ার্ক উইথ দেয়ার ক্লাসমেটস while in another culture this activity may be prohibited. In some societies students are discouraged from asking questions while in other they may be required to do so. তাহলে আসেন যে এবার আমরা চলে যাব নাম্বার 4-এ, স্ক্যান দ্য প্যারাগ্রাফ হেডিংস টু ম্যাচ দ্য কিওয়ার্ডস। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডস নিব, কারণ প্রথম অবস্থায় আমরা এখানে পড়ছিলাম এভরি কালচার, তারপরে আমরা পড়ছি ওন ডিস্টিংটিভ কনভেনশনস, তারপরে আমরা পড়ছি লার্নিং, আবার আমরা দাগ দিলাম কি লার্নিং। তারপরে আমরা পড়ছিলাম পরে এখানে একটা কালচারে কি কি জিনিস করে থাকে, ইন ওয়ান কালচারের নিচে দাগ দিলাম। তারপর অন্য কালচারে এটা কিভাবে শেখানো হয়, হোয়াইল ইন অ্যানাদার কালচারের নিচে আমরা কি করলাম দাগ দিলাম। তারপর দেখেন যে একটা কালচারের কথা বললাম, অন্য একটা কালচারে কি হয় সেটার কথাও পাইলাম আমরা। ইন সাম সোসাইটিজ, এবং অন্যান্য সোসাইটিতেও ওই কালচারগুলা কি সেটা নিয়ে গিয়ে কি করা হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা পাইলাম এখানে, মানে এভাবে আমরা সামারিটা এক কথায় বলতে পারি না যে লার্নিং মেথডটা বিভিন্ন কালচারে কিভাবে ব্যবহৃত হয়েছে সেই জিনিসটা এখানে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে। যখন প্রথমে শুরু হয়েছিল লার্নিং দিয়ে, তারপর একটা কালচারে কিভাবে লার্নিং হয়, অন্য কালচারে কিভাবে লার্নিং হয়, কিছু সোসাইটিতে কিভাবে লার্নিং হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আসেন যে এইখানে আমরা একটা শর্ট করে নাম লিখে রাখবো যে এটা কি সম্বন্ধে ছিল, একটু শর্ট করে আমরা কি করব লিখে রাখবো। তাহলে ওইটা আমরা দেখতে পেলাম যে এভরি কালচার লিখলাম, আর ডিফারেন্স ইন লার্নিং মানে ভিন্ন কালচারে বিভিন্নভাবে কিভাবে শেখানো হয় জিনিসটা, ঠিক আছে, ওই জিনিসটা আমরা পাশে লিখলাম। কেউ যদি এখানে পাশে লিখতে পারো ওকে ভেরি গুড, আপনার জন্য খুব ভালো। আর যদি না লিখতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি এখানে গিয়ে কি করবেন মিলাবেন। মানে সামারিটা ছিল বিভিন্ন কালচারে লার্নিং এর যে ভিন্নতা আছে ওইটা কিভাবে শেখানো হয় সেই জিনিসটা এ নাম্বার প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হয়েছে। আসো এবার আমরা চলে যাব পরবর্তীতে গিয়ে আমরা পরবর্তী টিপসটা কি ছিল, নাম্বার 5 ছিল ইউ উইল প্রবাবলি ফাইন্ড মোর দেন ওয়ান প্যারাগ্রাফ হেডিং দ্যাট হ্যাজ দ্য সেম অর সিমিলার কিওয়ার্ডস। এই যে কথাটা বললাম যে লার্নিং এর ডিফারেন্স এভরি কালচারের, এই কথাটা দেখবেন যে এখানে অনেকগুলোর সাথে আপনি মনে করবেন অনেকগুলোর সাথে মিলে যাচ্ছে, এবং আপনি এমন একটা কনফিউশনে পড়বেন যে কোনটা আনসার দিবেন কোনটা রাখবেন না, সেই ধরনের মাঝে মাঝে অনেকেই কনফিউশনে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিভাবে কি করতে হবে একটু দেখে নেই। এই যে দেখেন যে আমি এখানে কতটা ছিল, দেখেন যে এখানে 1 থেকে 10 পর্যন্ত, এই 1 থেকে 10 পর্যন্ত এই কথাটার সাথে মানে এই এ নাম্বারের সাথে কোন কোন জিনিসটা মিলে যাচ্ছে হুবহু আমরা একটু দেখে নেই। এই যে নাম্বার 1 নাম্বার মিলছে, নাম্বার 6 নাম্বার মিলছে, নাম্বার 8 নাম্বার মিলছে, নাম্বার 9 নাম্বার মিলছে। তাহলে দ্যাট মিনস আমরা প্রথম নাম্বার 1টা পড়ি। এখানে বলা হচ্ছে যে কালচারাল ডিফারেন্সেস ইন রাইটিং স্টাইলস। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যে পড়ে আমরা কি নিলাম, 8, 1, 6 এবং 8 এবং 9টা মিলে যাচ্ছে। নাম্বার 6 বলছে কি ভেরিয়েশন উইদিন কালচার্স, নাম্বার 7 বলছে ভেরিয়েশনস ইন সাবজেক্টস টট, নাম্বার 9 বলছে কালচারাল ভেরিয়েশন ইন লার্নিং বিটুইন কালচার্স। এই কথাগুলোর কথা এখানে বলা হয়েছে। তারপরে আসেন যে এখানে কিন্তু আমাদের
নাম্বার 1, নাম্বার 6 এবং নাম্বার 8। আমরা এখানে কি বলা আছে একটু 6 এর দিকে একটু লক্ষ্য করি, টিপসটার দিকে একদম লাস্টে। এলিমিনেট দ্য প্যারাগ্রাফ হেডিংস এন্ড চুজ দ্য কারেক্ট হেডিং। যেগুলো আমাদের আনসার না, যেগুলো আমাদের কনফিউশনে ফলায়, সেই জিনিসগুলো আমাদের গিয়ে কি করতে হবে, বর্জন করতে হবে। যেগুলোকে আমাদের কনফিউশনের দিকে নিয়ে যাবে সেই স্টেটমেন্ট আমাদের কি করব, আমরা বর্জন করে ফেলবো, এলিমিনেট করে ফেলবো। তাহলে নাম্বার 1টা দেখেন একটু, কালচার ডিফারেন্স ইন রাইটিং স্টাইলস। আচ্ছা, আমরা এখানে পড়লাম কালচার ডিফারেন্স আছে, কিন্তু রাইটিং স্টাইলের কোনো রাইটিং এর কথা বলছে এখানে নেই। সো এটা হচ্ছে আমাদের ভুল আনসার। তারপর নাম্বার 6, ভেরিয়েশন উইদিন কালচারস। হ্যাঁ, এখানে ভেরিয়েশনটাও দেখতে পাচ্ছি, কালচারও দেখতে পাচ্ছি, কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো ভেরিয়েশন সেইটা কিন্তু না। কারণ এখানে বিভিন্ন কালচারের মধ্যে গিয়ে কি হয়েছে, তাদের লার্নিং এর পরিবর্তনটা হয়েছে। লার্নিং, ওই যে লার্নিং দিয়ে শুরু হয়েছিল, হাউ লার্নিং, তারপরে ইন ওয়ান কালচারে কিভাবে লার্নিং করা হয়, অ্যানাদার কালচারে কিভাবে লার্নিং করা হয়, সাম সোসাইটিজে কিভাবে শিক্ষা দেওয়া হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আসেন যে নাম্বার 7-এ আমরা যাই, যে ভেরিয়েশন ইন সাবজেক্টস টট। আমরা ভেরিয়েশন পাইছি কোথাটা, বিভিন্ন কালচারের ভেরিয়েশন আছে, কিন্তু সাবজেক্ট টট, কোনো সাবজেক্ট শিক্ষা দেওয়া হয় এইরকম কোনো জিনিস আমরা এখান থেকে পড়ে পাই নাই। সেক্ষেত্রে আমাদের 1ও কাটা, 6ও কাটা যাবে, 7ও কাটা যাবে। একমাত্র রাইট আনসার হিসেবে আমাদের কোনটা থাকবে, নাম্বার 9। কি ওইটা, কালচারাল ভেরিয়েশন ইন লার্নিং বিটুইন কালচার, মানে কালচারের ভিন্নতা শিক্ষণের মাধ্যমে কালচারগুলোর মধ্যেই। তাহলে কালচার ভেরিয়েশন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান কালচার, অ্যানাদার কালচার, সাম সোসাইটিস। আর লার্নিং এর কথা তো আমাদের উপরেই বলা আছে, লার্নিং নিয়ে এটা শুরু হয়েছিল। আর বিটুইন কালচার মধ্যে ওই কালচারের মধ্যে যেগুলো পরিবর্তন সেগুলোই বলা হয়েছে। তাহলে এখন আমরা প্যারাগ্রাফ এর আনসারটা কি দিতে পারি, নাম্বার 9 দিতে পারি। কি দিব আমরা এখানে, এই যে দেখেন যে আমরা কি দিছি, জাস্ট রোমান সংখ্যায় 9 দিছি আনসার। ওকে ডিয়ার স্টুডেন্টস, ঠিক এইভাবে আমাদের গিয়ে কি করতে হবে, এরকম টিপস গুলো আমরা একটু অ্যাপ্লাই করে বা আমি যেভাবে দেখলাম ঠিক ওইভাবেই আপনি আনসারগুলো কি করবেন, বের করে রাখবেন। আসুন ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে যাই পরবর্তীতে আমরা চলে যাব কোনটা, এই যে বি নাম্বারে। তো যেহেতু আমি এখানে প্যারাগ্রাফ এর আনসারটা কি পাইছি, আমরা 9 পাইছি না, তো 9টা আমরা একটু কি করে দিব, কেটে দিব। এই 9টা যদি আপনি কেটে দেন তাহলে নেক্সট টাইমে আর কি হবে না, আপনার এটা কি হবে না, আর আনসারে আসবে না। এই যে 9টা আমরা কি করলাম, কেটে দিলাম। এইভাবে আপনি পরীক্ষার হলে পেন্সিল দিয়ে কি করবেন, এটা কেটে দিবেন। নইলে দেখা যাবে যে আপনি রাশ আওয়ারে যদি থাকেন, খুব তড়িঘড়ির মধ্যে থাকেন, তাহলে দেখবেন যে ওইটার আনসার একটাই দিয়েছেন, পরে আবারটা গিয়ে আরেকটাই গিয়ে কি করছেন, আপনি আনসার দিয়েছেন। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে নাম্বার 9টা আমরা কি করছি, এখানে কেটে দিয়েছি। এবার আসেন যে আমরা চলে যাব বি নাম্বার প্যারাগ্রাফে। এই যে বি নাম্বার প্যারাগ্রাফ, তো বি নাম্বার প্যারাগ্রাফ পড়ার সময় আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা ভালো করে পড়তে হবে। আমি পড়ে যাচ্ছি আবার। ডাইভার্সিটি এক্সিস্ট নট অনলি বিটুইন কালচার্স বাট অলসো উইদিন এ সিঙ্গেল কালচার। ওকে, তাহলে এটা আরম্ভ হয়েছিল কি দিয়ে, ডাইভার্সিটি নিয়ে, আর সিঙ্গেল কালচারের কথা বলতেছে। পড়ে যাই আমরা। মোস্ট ব্রিটিশ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস, ব্রিটিশ এবং সেকেন্ডারি স্কুল নিয়ে কথাবার্তা বলছে। For example, the teacher is the primary provider of required information and rote learning plays an important role in the acquisition of his information. However, when the students proceed to university, they face a new set of academic norms and expectations. Although memorization is still required, much more emphasis is placed on the critical evaluation of learning and key independent research. ওকে, যাই হোক, আমরা এটা কি করলাম, পড়লাম। তো পড়ার সময় আমাদের আগেই বলছি যে আমাদের টপিক সেন্টেন্সটা কি করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে, আর কিছু কিওয়ার্ডস আমাদের কি করতে হবে, নিতে হবে। এই যে দেখেন যে এখানে আমরা ডাইভার্সিটি নিচে দাগ দিলাম, তারপর নট অনলি বিটুইন কালচার্স বাট অলসো উইদিন এ সিঙ্গেল কালচার, মানে কালচারগুলোর মধ্যেই থাকে। তারপর আমরা মেইন জিনিসগুলো দিলাম, মোস্ট ব্রিটিশ অ্যান্ড সেকেন্ডারি স্কুলের নিচে দাগ দিলাম। তারপর আমরা বললাম একটা রুট লার্নিং, আর এটা করে থাকে কোথায়, ইউনিভার্সিটির মাধ্যমে। আর যে এই জিনিসটা, যদিও মেমোরাইজেশন ইজ স্টিল রিকোয়ার্ড, ইউনিভার্সিটিতে অনেক সময় মুখস্থ পড়া আপনার রিকোয়ার্ড লাগবেই। মাচ মোর এমফাসিস ইজ প্লেসড অন দ্য ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। এগুলো আপনাকে যে ক্রিটিক্যাল, যে কঠিন যেগুলা ইভ্যালুয়েশন আছে, বিবর্তনবাদ আছে, ওইগুলোর উপর কি করে জোর প্রদান করে, অফ লার্নিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, মানে শিক্ষণ এবং স্বাধীনতা রিসার্চ গুলার উপর। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে কি পেলাম, মেইন সামারিটা কি পেতে পারি বলে আপনাদের ধারণা? হ্যাঁ, আমাদের এখান থেকে মেইন সামারিটা আমরা পাবো এই যে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে
কিভাবে কালচারটা আমাদের কি করে, কালচারটা ইফেক্ট করে, সেই জিনিসটা আমরা এখান থেকে পাবো। কিভাবে এই যে ডাইভার্সিটি নিয়ে এটা আরম্ভ হয়েছে না, ওই ডাইভার্সিটির কথা বললাম। আর কালচারগুলোতে কিভাবে ওটা ইফেক্ট করতো, কিভাবে মেমোরাইজেশন আমাদের নিত, কিভাবে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন হতো, কিভাবে রুট লার্নিং করা হতো, সেই জিনিসটার কথা আমরা এখানে বলে ফেললাম। এখন আসেন যে ডাইভার্সিটি উইদিন কালচার, কালচারের ভিন্নতা মানে ডাইভার্সিটি মানে কি, বৈচিত্র্যতা, এই কথাটা এখানকার কোন জায়গায় আছে সেটা আমাদের গিয়ে কি করা লাগবে, বের করা লাগবে। আসেন যে এইটা কোনটার সাথে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, যেমন নাম্বার 1 যদি আমরা মিলাই, কালচার ডিফারেন্স ইন রাইটিং স্টাইলস, এখানে গিয়ে কোন জায়গায় আমরা রাইটিং স্টাইলস এর কথাবার্তা পাইছি, পাই নাই। এখান থেকে যেখানে যে নাম্বার 2 নাম্বার প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্কুল এডুকেশন, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের কথা পাইছি, কিন্তু তাদের এডুকেশন সম্বন্ধে কি পাইছি, এটা আমাদের মনে হচ্ছে যে আনসার হয়ে যাবে বাপ। এরপর একটা মিলাই, ইমপ্লিকেশন ফর ওভারসিজ স্টুডেন্টস, এখন তো কোনো ওভারসিজ স্টুডেন্টের কথাবার্তা বলে নাই। তারপরে আসে যে একাডেমিক রাইটিং স্টাইলস, এখানে রাইটিং নিয়ে কথাবার্তা বলছে না, তাহলে এটা আমাদের আসবে না। আমরা এখন পসিবল একটা আনসার পাইছি নাম্বার 2 তে। তারপর নাম্বার 5 এ যাই, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে নাই। নাম্বার 6 এ যাই, ভেরিয়েশন উইদিন কালচারস, ভেরিয়েশন মানে কি, ডাইভার্সিটি, আর কালচার তো কালচার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার 6 এর সাথে তার একটু কি আছে, মিল আছে। নাম্বার 2 এর সাথেও একটু মিল পাইছি আমরা, নাম্বার 6 এর সাথেও একটু মিল পাইছি। তারপরে যাই যে ভেরিয়েশনস ইন সাবজেক্ট, কোনো সাবজেক্ট আমরা পাই নাই। টারশারি এডুকেশন, আবার কেউ টারশারি এডুকেশনও দিতে পারবেন, যেহেতু এখানে ইউনিভার্সিটি বলছে, তো ইউনিভার্সিটি বলার জন্য অনেকেই আমরা কি দিতে পারি, টারশারি এডুকেশন বলতে পারি। নাম্বার এক্স দেখেন, নাম্বার 10 আর কি, চেঞ্জেস ইন দ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেম। হ্যাঁ, এখানে ব্রিটিশ এডুকেশন নিয়ে ওই যে বলছে, জাস্ট ব্রিটিশের কথা বলছে, ব্রিটিশ প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের কথা বলছে। তাহলে দেখলাম যে এখানে আমাদের কয়েকটা কি আছে, ডিস্ট্রাক্টর আছে, মানে কয়েকটা বোঝা যাচ্ছে যে আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে, এইটা হবে আনসার, মানে আমরা মানে এখন আমরা ঠিক করে নেই যে কোনটা দিব। তারপর এইটাও হয়ে যাচ্ছে আমাদের আনসার, বুঝা গেছে। তারপর দেখেন যে ভেরিয়েশন সাবজেক্ট, এই টারশারি এডুকেশনটাও আমাদের মনে হচ্ছে আমাদের কি হবে, আনসার হবে। এখন আসেন নাম্বার 10টাও মনে হচ্ছে আমাদের গিয়ে কি হবে, আনসার আসবে। তো সবগুলাকে ছাপিয়ে আমাদের রাইট আনসারটা কোনটা হবে, এখানে কি কেউ চ্যাট বক্সে লিখছেন, দেখি আমি। চ্যাট বক্সে 10 দিছেন ওয়াইদুল ইসলাম, একজন দিছেন এম এ কালাম 6 দিছেন, খায়রুল আমিন 6 দিছেন, ওয়াইদুল 9 দিছেন। ওকে, সো আসেন যে আমরা দেখি যে কোনটা হবে আনসার, একটু দেখে নেই। ওকে, ভেরি গুড, আমাদের আনসারটা কোনটা, নাম্বার 6। এই যে নাম্বার 6 যেটা আমি কাটা দিয়েছি, ওইটা হবে আমাদের গিয়ে কি আনসার, কারণ এটা আনসার হয়ে গেছে, এর কারণে আমরা কি দিয়ে দিয়েছি, কাটা দিয়ে দিয়েছি, ভেরিয়েশন উইদিন কালচার। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েশন মানে হচ্ছে গিয়ে কি, এই যে ডাইভার্সিটি, এই যে ডাইভার্সিটি আমাদের প্রশ্ন বলছে, ডাইভার্সিটি ইকুয়াল টু হচ্ছে কি ভেরিয়েশন, আর কালচার সম্বন্ধে বলা আছে বিভিন্ন কালচারের কথা, সো আমরা দিয়ে দিছি গিয়ে কালচার। এখন আসেন যে স্যার এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 2 প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্কুল এডুকেশন, এটা কেন হলো না? না স্যার, এটা নিলে আমাদের গিয়ে কি করা লাগবে না, আমাদের সম্পূর্ণ টপিকটাকে কভার করতে পারবে না। এই প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের কথা এখানেই শেষ। কোথায় শেষ? এই যে এইখানেই তার ওই যে স্কুল বলে এখানেই শেষ, আর এক্সাম্পল তো তার ভিন্ন কথার এক্সাম্পল, সো এটা দিয়ে কখনো হেডিংসটা যাবে না, বুঝতে পারছেন? মানে এমন একটা হেডিং ভিন্ন না স্যার, এখানে প্রাইমারি উল্লেখ করছে, the teacher is the primary provider, এই যে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি, দুইটার কথাই বলছে, কিন্তু অনেকে প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্কুল এডুকেশনের কথা দিয়ে দিবেন, কিন্তু আদৌ এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের কথা বলছে না। তাহলে তো ইউনিভার্সিটি কোথায় যাবে? এটা তো আরো ভিন্ন, তাহলে এটা আমাদের গিয়ে কি হবে না, আনসার হবে না, এটা হচ্ছে কনফিউজিং আনসার, মানে এটা আমাদের রাইট আনসার না, আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের কনফিউশনে ফেলানোর জন্য। তারপরে আসেন যে আমরা চলে যাব, এরপরে আমরা কোনটা পাইছিলাম এখানে, টারশারি এডুকেশন। যদিও প্রাইমারি, সেকেন্ডারি এবং ইউনিভার্সিটিকে টারশারি বলা হয়, কিন্তু এই এডুকেশনের উপর এটার কোনো প্রভাব না, এটার প্রভাব হচ্ছে কালচারের উপর, সেজন্য আমাদের টারশারি এডুকেশনও কি হবে না, আমাদের আনসার হবে না। বুঝা গেছে? ওকে, এখানে একটা দাগ পড়ে গেছে, আমি এটা দাগটা মুছে নিই। ওকে, সো আসুন এবার আমরা চলে যাব যে আমাদের রাইট আনসার কোনটা। তারপর দেখেন যে আমাদের রাইট আনসারে আমরা চলে যাচ্ছি কোনটাতে, হ্যাঁ রাইট আনসার তো 6 আমরা পেয়ে গেছি, কিন্তু নাম্বার 10 দেখেন যে চেঞ্জেস ইন দ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেম, ব্রিটিশ এডুকেশন সম্বন্ধে বলা আছে, কিন্তু কোনো ধরনের চেঞ্জ মানে পরিবর্তন সাধিত হয়েছে বা রিপ্লেস করছে, দেখেন যে চেঞ্জ সম্বন্ধে কোনো একটা কথাবার্তা বলে নেই।
বরং এখানে মেমোরাইজেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, যেগুলা ক্রিটিক্যাল মানে হচ্ছে একদম জটিল বিবর্তনবাদ যেগুলো, ওইগুলা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু চেঞ্জ নিয়ে আলোচনা করা হয় নাই। তাহলে আমাদের আনসার কি দিব আমরা? নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে? ভেরিয়েশন উইদিন কালচারস। বুঝা গেছে ডিয়ার স্টুডেন্টস? ওকে, যেগুলো আমাদের আনসার হয়ে যাবে এগুলো এইরকম কি করে দিব? আমরা কেটে দিব। এই যে নাম্বার 9 কেটে দিছি, নাম্বার 6 আমরা কি করছি? কেটে দিছি। ওইগুলো আর কোনো আনসারের জন্য আর নিব না। ওকে, সো আসেন যে এবার আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে গিয়ে আমাদের গিয়ে কিভাবে কোনটা করতে হবে। নাম্বার সি নাম্বারটা একটু সবাই দেখে নেই। আমরা সি নাম্বারটা আগের মতোই আমরা পড়ি। The analysis of writing by students from different cultures suggests that the thinking and writing process is a culture specific phenomenon. তাহলে দ্যাট মিনস এখানে আমাদের প্রথম অ্যানালাইসিস অফ রাইটিং নিয়ে কি করছে, এখানে কথাবার্তা বলছে। আর তারপর হচ্ছে কালচার স্পেসিফিক ফেনোমেনন, মানে কালচারের নির্দিষ্ট একটা ঘটনা। তাহলে রাইটিং নিয়ে কথাবার্তা বলছে, কালচার স্পেসিফিক ফেনোমেনন নিয়ে কি করছে আমাদের কথাবার্তা বলছে। তাহলে আমরা এর পরবর্তীতে পড়ে যাই। The ability to write well in one language does not necessarily guarantee an equivalent competence in another language, irrespective of an individual's grammatical proficiency in that language. Okay, although most researchers would argue that writing and thinking are culture-specific phenomena, considerable controversy has been aroused by attempts to provide cognitive profiles for specific cultures. Okay, an American study which analyzed the way in which students from different culture backgrounds structured a paragraph of factual writing argued that at least 5 cognitive profiles could be distinguished. দ্যাট মিনস আমরা এই প্যারাগ্রাফটা পড়লাম। প্যারাগ্রাফটা পড়ার সময় আমাদের যে জিনিসটা করতে হবে সব সময়, সেটার কি করতে হবে? এগুলার নিচে আমাদের গিয়ে কি করতে হবে? হ্যাঁ, প্যারাগ্রাফ পড়ার সময় এগুলার নিচে আমাদের গিয়ে কিছু কিছু আমাদের মেইন যেগুলা আছে কিওয়ার্ডস, ওইগুলার নিচে আমাদের গিয়ে কি করতে হবে? দাগ দিতে হবে। যেমন আমি এখানে দাগ দিচ্ছি থিঙ্কিং, রাইটিং, তারপর দিচ্ছি কালচার স্পেসিফিক, এরপরে এখানে মিডিল দিচ্ছি আমরা থিঙ্কিং আর কালচার স্পেসিফিক ফেনোমেনা, মানে সবসময় নির্দিষ্ট ঘটনার উপরে তারা কি করছে? থিঙ্কিং করতেছে, ইন্ডিকেট করতেছে। তারপর কগনিটিভ প্রোফাইলস ফর স্পেসিফিক কালচার। কগনিটিভ প্রোফাইল মানে হচ্ছে জ্ঞানীয় যেগুলোর প্রোফাইল, সেই স্পেসিফিক কালচারের দিকে তারা গিয়ে কি করছে? মুভ অন করতেছে। তাহলে সবসময় আমরা পাইলাম কোন জিনিসটা পাইলাম এখানে? প্রসেস ইজ কালচার স্পেসিফিক ইন রাইটিং, মানে আমরা একটা প্রসেস পাইলাম কিসের? কালচার স্পেসিফিকের উপর। কোন জাতের উপর পাইছি আমরা? ওই যে প্রথম অবস্থায় যে রাইটিং আমরা পড়ছিলাম, এখানে রাইটিং পাইছিলাম, তারপর রাইটিং দিয়ে শুরু হয়েছিল, ওই রাইটিং এর কথা বলছি। মানে আমরা একটা সামারি করলাম নর্মাল ভাবে যে এটা একটা কালচারাল প্রসেসের স্পেসিফিক রাইটিং এর উপর আলোকপাত করা হয়েছে সি নাম্বার প্যারাগ্রাফে। তাহলে এই যে কালচার স্পেসিফিক ইন রাইটিং, এই কথাটা এখানে কোনটার সাথে আমাদের মিলে যাচ্ছে? আমরা একটু গিয়ে কি করব? এখানে মিলাবো। যেমন নাম্বার 1 এটার সাথে মিলাই, কালচার ডিফারেন্সেস ইন রাইটিং স্টাইলস। আমরা মনে করছি যে এইটার সাথে কি করে যাচ্ছে? এরকম একটু কথাবার্তা পাওয়া যাচ্ছে না? হাওয়া এটার সাথে মিলে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা পসিবল আনসারের ওটা রাখবো, পরবর্তীতে মিলাবো, এরকম মিলিয়ে দেখবো আর কোনোটার সাথে মিলে যাচ্ছে কি না। প্রাইমারি এন্ড সেকেন্ডারি এটা তো হবে না। ইমপ্লিকেশনস ফর ওভারসিজ, কোন ওভারসিজ স্টুডেন্টস তো আমরা পাই নাই। নাম্বার 4 একাডেমিক রাইটিং স্টাইলস, এখানে রাইটিং সম্বন্ধে বলছিল, কিন্তু এটাও আমরা আনসারে দেবো। এটাও অনেকে কনফিউশনে, মানে অনেক কনফিউশনে পড়তে পারেন এইটার জন্য। তারপর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করে নাই। ভেরিয়েশন উইদিন কালচার, নো। ভেরিয়েশন ইন সাবজেক্ট স্টার্স, ভেরিয়েশন সাবজেক্ট না, কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করে নাই। টারশারি এডুকেশন নিয়ে আলোচনা করে নাই। চেঞ্জেস এবং লাস্টে যেটা আমাদের আছে সেই লাস্টেরটা নিয়েও কি করে নাই, এখানে কোনো আলোচনা করে নাই। তাহলে কোনটা নিয়ে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এই 1 এবং 4 আমাদের মনে হচ্ছে গিয়ে কি আনসার হতে পারে, তাই না? তাহলে 1 এবং 4 এর মধ্যে আমরা কোন আনসারটা পাইতে পারি বলে মনে করেন? দেখি তো। ইয়েস, 1 হবে। আমাদের 1 হবে গিয়ে কি আনসার। বুঝতে পারছেন? এখানে অনেকেই 1 পাঠিয়েছেন। এমাদ আহমেদ, খায়রুল আমিন 1, এম এ কালাম 1, ওয়াহিদুল ইসলাম 1। ভেরি গুড গাইস, ইউ আর সো স্মার্ট। শহীদ, আচ্ছা এটা মনে হয় আগেরটা তারা পাঠাইছে। সো ডিয়ার স্টুডেন্টস, দেখতে পাচ্ছেন যে আমাদের কেন হচ্ছে একাডেমিক রাইটিং স্টাইলস কেন হচ্ছে না? আসলে আমরা এখানে কিন্তু রাইটিংটা পাইছি, কিন্তু স্টাইল সম্বন্ধে এটার কথা বলে নাই। আর আমি সাপোজ একাডেমিক রাইটিং স্টাইল দিয়ে কি এটার হেডিংস এটাকে কি সব কভার করে ফেলতো? আসলে কোনো ধরনের কভার করে ফেলতো না। বরং আমরা এখানে পাচ্ছি বিভিন্ন কালচারের রাইটিং স্টাইলটা কিরকম ছিল সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে কালচার স্পেসিফিক ফেনোমেনন, আই মিন কালচার ডিফারেন্সেস। আর রাইটিং স্টাইল বলতে এখানে তো রাইটিং দিয়ে শুরু হয়েছে।
বুঝতে পারছো? তাহলে টপিক সেন্টেন্সটা সুন্দর করে পড়তে হবে, বাদ বাকি সব পড়ে যাবেন, পড়ে গিয়ে মেইন একটা আইডিয়া নেবেন যে এটা নিয়ে কি নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো আপনি স্টেটমেন্টে এসে মিলাবেন, দেখবেন আপনি কি করতে পারছেন, আপনি আনসারগুলো মিলাতে পারছেন। ডিয়ার স্টুডেন্টস, এখন আসুন যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি তো এ বি সি আপনাদের ইজিলি করে দিয়েছি, খুব সুন্দরভাবে আপনারাও বুঝছেন। এবার আপনারা নিজেরাই ডি এবং ই করেন, সময় হচ্ছে মাত্র 3 মিনিটস। এই 3 মিনিটসের ভিতরে আপনারা চার্ট লিস্টে আমাকে আনসার পাঠিয়ে দিবেন, বুঝা গেছে? Actually, Okay. argued that similar So dear students, your time starts from now. University of Hong আর হতে হলো educate Department of Technical Study which provides those based on art before submitting to the advice to consult and ensure that their academic it may be argued that a similarity to the diversity of academic, although a standard model for writing there are ensured Okay, dear students, your time is finished. Stop reading, skimming and scanning, please. এখানে ফারজানা লিজা দিছেন নাম্বার 4 এবং নাম্বার 3। এখানে দেখতে হচ্ছে মিচন দাস দিছেন নাম্বার 4 3। ওকে, এম এ কালাম দিয়েছেন আনসারটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এস রহমান শায়েক দিয়েছেন, জয়দুল, মিটন, ওয়াইদুল ইসলাম, ফারজানা লিজা, ওকে, সৈয়দ এমাদ, শহীদ, সাইদুর, ফাহিম হুসাইন, খায়রুল আমিন, আনোয়ার্স, ওকে, আহবাব হুসাইন, সবাই। ওকে, ভেরি গুড। হ্যাঁ, অনেকেরই দেখতে পাচ্ছি যে আমাদের সঠিক আনসারটাই হয়েছে। adjust তাহলে আসেন ডিয়ার স্টুডেন্টস, যে কিভাবে ওইটা হবে আমরা একটু সলিউশনে চলে যাই, যে কিভাবে আমাদের কোনটা আনসার হবে না হবে একটু দেখে নেই আমরা এখানে। তো সবাই দেখি যে আমরা নাম্বার ডিটা তো আমরা সবাই পড়ছি, তাই না? তো পড়ার সময় দেখবেন যে আপনাকে ওই যে যেভাবে দেখিয়ে দিছিলাম আগের মতোই আমরা কি করব, কিওয়ার্ডস নিব। প্রথমে পড়বো, পড়ার সময়ই আমরা কিওয়ার্ডস গুলো নিয়ে নিব, বুঝা গেছে? তাহলে সময় বাঁচবে। It may be argued that a similar diversity of cognitive and rhetorical style also exists between academic disciplines. এখানে academic disciplines নিয়ে কথাবার্তা বলছে, ডাইভার্সিটি নিয়ে কথাবার্তা বলছে, আর আমাদের জ্ঞানীয় এবং মাধুর্যতা যে স্টাইল সেটা নিয়ে কথাবার্তা বলছে।
ওকে, অনেক জিনিস আমরা পাইলাম, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে একাডেমিক ডিসিপ্লিনটা, মানে একাডেমিক অধ্যবসায় যেটা সেইটা। একাডেমিক মানে হচ্ছে স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলো হচ্ছে গিয়ে কি একাডেমিক বলা হয়। তারপরে দেখেন যে এখানে কিছু সাবজেক্টের কথা বলছে, কেমিস্ট্রি এবং ফিজিক্স। এখানে কি বলেছে, এডুকেট ফিজিক্স রিপোর্ট মে নট স্যাটিসফাই। তারপরে কেমিস্ট্রির একটা কথা বলছে, তারপর রাইটিং এর গাইডলাইন্স নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আমরা যদি লাস্টে একটু দেখি তাহলে কি নিয়ে আলোচনা করেছে, দেখেন যে কনসাল্ট অ্যাপ্রোপ্রিয়েট গাইডস। তাহলে এখানে আমরা পাইলাম যে কোন জিনিসটা পাইলাম এখান থেকে, আমরা এই যে ডাইভার্সিফিকেশন একাডেমিক ডিসিপ্লিন নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সাবজেক্টের একাডেমিক সাবজেক্টের কথা বলা আছে লাইক কেমিস্ট্রি এবং ফিজিক্সের। তারপরে এগুলার গাইডলাইন সম্বন্ধে রাইটিং এর যেটা আছে সেগুলার অ্যাপ্রোপ্রিয়েট যে গাইডলাইনগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে এটা কি কি বলতে পারি, ডাইভার্সিটি বিটুইন একাডেমিক ডিসিপ্লিনস, মানে এই যে ডাইভার্সিটিটা ঘটছে একাডেমিক যে ডিসিপ্লিনের উপর, সেই জিনিসের উপর আমরা কি করতে পারি, একটা শর্ট নামকরণ পাশে লিখতে পারি যে এই জিনিসগুলো আমরা পাইছি এখানে সর্বটা পড়ে। তো আসেন যে এখানে আমরা এখানে যাই যে আমরা 1 থেকে 10 পর্যন্ত কোনটা যাচ্ছে আমাদের একটু দেখে নেই। যে কালচার ডিফারেন্স ইন রাইটিং স্টাইলস, কালচার ডিফারেন্স ইন রাইটিং স্টাইল, এটা কি যাচ্ছে? ওকে, নাম্বার 2 তো হবে না, ওভারসিজ স্টুডেন্টস তো হবে না। নাম্বার 3, নাম্বার 4 একাডেমিক রাইটিং স্টাইলস। হ্যাঁ, নাম্বার 4 দেখতে পাচ্ছি আমরা একাডেমিক রাইটিং স্টাইলস, মানে একাডেমিক রাইটিং নিয়ে কথা বলছে, একাডেমিক বলছে, তারপর রাইটিং নিয়ে কথা বলছে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্টস এখান থেকে আমাদের কোনটা আনসার যাচ্ছে, একাডেমিক রাইটিং স্টাইলসটা দেখতে পাচ্ছি যে মিলে যাচ্ছে। তারপর যখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কথাবার্তা বলে নাই, ভেরিয়েশন ইন কালচার না, ভেরিয়েশন ইন সাবজেক্ট টট না, চেঞ্জেস ইন দ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেম। তাহলে আমাদের একটা জিনিস আমরা মিলিয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কালচারাল ডিফারেন্সেস ইন রাইটিং স্টাইলস, এবং এই 1 এর এবং 4 এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বার ডিটা কি করে যাচ্ছে, আমাদের মিলে যাচ্ছে। তো এখন এই দুইটার মধ্যে আমরা সঠিক আনসার কোনটা আমরা একটু দেখে নেই। আমাদের সঠিক আনসার হচ্ছে কোনটা বলেন তো? আসলে নাম্বার কি 7 হবে। কারো হয় নাই আমি দেখতে পাচ্ছি। ভেরিয়েশন ইন সাবজেক্ট কি হবে, ডট হবে, এই 7টা হবে। আসলে এগুলার কোনোটার সাথে আমাদের কি ওটা আনসারটা যাবে না। কেন যাবে না দেখেন যে অনেকেই 1 এবং 4 দিয়েছেন, এবং আমিও আপনাদের কিছুক্ষণ আগে দেখাইছি, কিন্তু এইটা আমরা লাস্টের জন্য রাখছি যে কেন 7 হবে আনসারটা। দেখেন যে নাম্বার 7-এ বলা হয়েছে কি যে ভেরিয়েশন ইন সাবজেক্ট চার্ট। প্রথমে এই ভেরিয়েশন মানে হচ্ছে ডাইভার্সিটি, কি হচ্ছে ডাইভার্সিটি। তারপর এই যে যেমন যে কেমিস্ট্রি এবং ফিজিক্স আছে, এগুলো হচ্ছে গিয়ে কি আমাদের একটা সাবজেক্ট, এবং ওইগুলোকে কিভাবে শেখানো হয় সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এগুলার উপর কি দেওয়া হয়, তাদের গাইডলাইন দেওয়া হয়, এবং লাস্টেও বলা হয়েছে যে এগুলোর উপর কি দেওয়া হয়, আবার অ্যাপ্রোপ্রিয়েট গাইড দেওয়া হয়। আর সেই জন্যই আমাদের হচ্ছে যে ভেরিয়েশন ইন সাবজেক্টস ডট, এটা হবে আমাদের গিয়ে রাইট অ্যান্সার। ওকে, সো ওকে, মিস্টার শিপন আবেদ উনি বলছেন যে আমার হইছে। ওকে, এম এ কালাম উনার হইছে না, উনি নাম্বার 7 দিয়েছেন। ধন্যবাদ মিস্টার এম এ কালাম। একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। আমরা একাডেমিকও পাইলাম, রাইটিংও পাইলাম, স্টাইলসও পাইলাম, তাহলে এটা ভুল হইবে কেন? ইয়েস, এটাই তো মেইন। দেখেন যে এখানে একাডেমিক বোঝানো হয়েছে, কিন্তু আমরা যদি একাডেমিকটা আনসার দিয়ে দেই একাডেমিক রাইটিং স্টাইলস, এইটা না, অনেকে তো এটাই দিছে আনসার, একাডেমিক রাইটিং স্টাইলস। একাডেমিক বলতে এখানে শুধু কি একাডেমিক রাইটিং স্টাইলস? হ্যাঁ, আমরা দেখলাম যে এখানে একাডেমিক ডিসিপ্লিন আছে, আর এখানে পাইছি আমরা কি রাইটিং। কিন্তু এই সাবজেক্টগুলোর কথা কোথায় যাবে? এই যে কেমিস্ট্রির কথা, ফিজিক্সের কথা, আবার এগুলার একটু পরে বর্ণনা দেওয়া আছে। আবার লাস্টে বলা আছে কনসাল্ট অ্যাপ্রোপ্রিয়েট গাইড, এই জিনিসগুলোর কথা কোথায় যাবে? আর একাডেমিক রাইটিং স্টাইলসটা যদি আমরা এটা আনসার দিয়ে দেই, বুঝেন সবাই, একাডেমিক এই যে রাইটিংটা স্টাইল, তাহলে বোঝা যাবে শুধু রাইটিং স্টাইল নিয়ে কথা বলছে। আসলে তা না, আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে এখানে কথাবার্তা বলছে। তো মাঝে মাঝে হচ্ছে যে আপনি যেটাকে মনে করছেন আপনার সামনে এরকম দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আনসার না। একটু আপনাকে মাথা ঘুরাতে হবে, মাথা ঘুরালেই আপনি আপনার সহজটা পেয়ে যাবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখন আসেন যে আমরা নাম্বার তে চলে যাই। আমরা নাম্বার তে আমরা কিভাবে আসে দেখেন যে নাম্বার নাম্বার তো আমরা সবাই পড়ছি। তো নাম্বার আমাদের কিভাবে আলোচনা শুরু হয়েছিল যে 3 লেভেলস অফ কালচারাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে এটা কথাবার্তা বলা আছে। তারপর বলা আছে যে হুইচ ফেস দ্য ওভারসিজ আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট। ওভারসিজ আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট বলতে হচ্ছে বিদেশের দেশের যে সব ছাত্রছাত্রী আছে, বলতে হচ্ছে আন্ডারগ্রাজুয়েট মানে ব্যাচেলরের জন্য স্টুডেন্ট, সেগুলোর উপর বলা আছে। তো সেগুলোর উপর কি বলা হয়েছে, তাদের কি দিতে হবে? 3 লেভেলস অফ কালচারাল অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, যেটার অ্যাডজাস্টমেন্ট করা লাগবে ডিফারেন্ট কালচারালি বেসড লার্নিং স্টাইল।
মানে ডিফারেন্ট ওয়েতে তাদের লার্নিং স্টাইলটা নিতে হবে। তারপরে একটা কথা বলা আছে এখানে আমাদের, মুভ ফ্রম সেকেন্ডারি টু টার্সিয়ারি এডুকেশন, অ্যাডজাস্টমেন্ট রিলেটেড টু এন্ট্রি ইনটু এ স্পেসিফিক ডিসিপ্লিনারি সাবজেক্ট কালচার। ভেরি গুড। তাহলে অনেকেই লাস্টের এই যে সেকেন্ডারি টু টার্সিয়ারি এডুকেশন দেখে, স্পেসিফিক ডিসিপ্লিনারি সাব কালচার দেখে আমরা আনসার দিতে পারি কি টার্সিয়ারি এডুকেশন, এই নাম্বার 8টা দিতে পারি। আসলে এখানে নাম্বার 8 না, এখানে মেইনলি আমরা যদি টপিক সেন্টেন্সটা পড়ি তাহলে মেইনলি কাদের গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে ওভারসিজ স্টুডেন্টদের গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন শেখানোর পদ্ধতি বিভিন্ন রকম, তারা বিভিন্নভাবে অ্যাডজাস্টমেন্ট হতেই হবে। কোন লেভেলের উপর? এই যে 3 লেভেলস অফ কালচারাল অ্যাডজাস্টমেন্টের উপর। তাহলে আমাদের এটা নামকরণ কি দিতে পারি? আমরা এটা নামকরণ দিতে পারি যে 3 লেভেলস কালচারাল অ্যাডজাস্টমেন্ট উইথ ওভারসিজ স্টুডেন্টস, মানে ওভারসিজ বাইরের দেশের স্টুডেন্টগুলোর সাথে। তাহলে 3 লেভেলস কালচারাল অ্যাডজাস্টমেন্ট উইথ ওভারসিজ স্টুডেন্টস, যদি এই কথাটা আমাদের মাইন্ডে থাকে তাহলে আমরা এখানে গিয়ে মিলাবো যে কোনটার সাথে যাচ্ছে। আমরা একটু দেখে নেই, আমরা একটু যদি দেখি কালচার ডিফারেন্স রাইটিং স্টাইল প্রাইমারি নাও ইমপ্লিকেশনস ফর ওভারসিজ স্টুডেন্টস, এই কোনটার সাথে যাচ্ছে? এখানে নাম্বার 3 এর সাথে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হবে আমাদের 3। বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্টস? ঠিক এইভাবেই আমাদের কি করা লাগবে, আমাদের সবাইকে এইভাবেই আনসারটা বের করা লাগবে। বুঝতে পারছো এখন? তাহলে সবাই এই যেটা আমি এখন আপনাদের বুঝালাম ওইটার একটা স্ক্রিনশট তুলে রাখেন, বাসায় গিয়ে আরেকবার দেখে নেবেন যে কিভাবে কোনটা হইছে আনসার, কেন কোনটা কাটা গেল, কোনটা আনসার থাকা সত্ত্বেও আমাদের হলো না। যেমন এখানে সবাই একটা টাস্কি খাইছেন, ওই যে বললাম না একাডেমিক রাইটিং স্টাইলস কেন হচ্ছে না, কোন জিনিসের উপর বেশি জোর দেওয়া হয়েছে, সাবজেক্টগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে, এর কারণে আনসারটা ওটার ডি এর আনসার কোনটা হয়েছিল আমাদের? ওই যে ভেরিয়েশন, ডি এর আনসার কোনটা দিছিলাম আমরা? ওই যে ভেরিয়েশন উইদিন সাবজেক্ট টপ, এইটার উপর। সো আসুন ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট পর্বে। আমাদের নেক্সট পর্বে কি নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলো অবশ্যই আলোচনা করে নিবে এখন। অবশ্যই আসেন যে এবার আমরা হ্যাঁ জি বলেন। 9 নাম্বার খাটাই তো লাগি স্যার। এইটা আগে কাটা দিছিলাম, ওই যে আমরা একটা একটা নিব না, ওইগুলো এক একটা করে কাটা দিবে। এখানে আর কাটা দেওয়া হয় নাই, এক একটা করে এরকম কাটা দিব, যেটা যেটা আমাদের আনসারে ঘটবে ওইটা আমরা কি করব, একটু কাটা দিব। যেমন কিছুক্ষণ আগে আমরা এইটা আনসার পাইছিলাম না, এরকম কাটা দিব। তারপর আমরা আরেকটা আনসার পাইছিলাম না, এরকম এগুলা কাটা দিব। মানে যেইটা আনসার হয়ে যাবে এইটা আমরা কাটা কাটা দিয়ে যাব আর কি। আমার তো স্যার আধা ঘন্টা নেটওয়ার্ক কানেক্টিং দেখাইছে স্যার, বুঝছি না ও। তাহলে তো আইসা আপনি পাবেন। এমন হচ্ছে যে এটা মানে খাটি লইছেন আর কি আপনি। জি জি ওকে স্যার, বুঝছি। ওকে, তাহলে আসুন যে এবার আমরা একটা সবাই মক টেস্ট নিয়ে আলোচনা করি। এবার আমরা সবাই একটা টেস্ট দেব। এই যে এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম, তো এখন আমরা প্রথমে সবাই একটা মাত্র ফার্স্টটা টেস্ট দিব। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের 46 পার্টিসিপেন্ট আছেন, কেউ যেতে পারবেন না, ঠিক আছে? ক্লাস একদম শেষ করে তারপর যেতে হবে, এবং শেষে গিয়ে আমি আবার এক্সপ্লেনেশন করে দিব, আরো গিয়ে বেশি বুঝতে পারবেন আপনি, ঠিক আছে? তো এই স্লাইডগুলোতে আমাদের টাইম দেওয়া আছে, টাইম দেওয়া থাকবে প্রত্যেকটা স্লাইডের জন্য আলাদা আলাদা টাইম। আপনি এই সময়ের ভিতরে সবগুলো আগে আপনার খাতায় লিখে রাখবেন, পরবর্তীতে আপনি সবগুলা লিখে আপনি চ্যাট বক্সে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু সেটিং বক্সে যাই। এখানে হ্যাঁ, তার জন্য 7.5 মিনিট, হাউ ইজ ইট পসিবল স্যার? এম এ কালাম কি বলছেন আপনি? আচ্ছা, 7.5 মিনিটস, তার জন্য একটু খোঁজাখুঁজি করিয়ে 20 মিনিটে এক্সাম শেষ করা পসিবল নেই। বুঝতে পারি নাই ওনার কথাটা। উনি বলতে চাচ্ছেন স্যার 7.5 মিনিটে বুঝতে পারছি, এত খোঁজাখুঁজি করিয়া 20 মিনিটে এক্সাম শেষ করা পসিবল নেই। এটা তো আমরা শিখতেছি এইভাবে। আপনি যখন একটু পরে যখন টেস্ট দিবেন তখন তো আপনি এরকম খুঁজবেন না, ওই নিয়মগুলো জাস্ট মাথায় রেখে ওইরকম করতে হবে, ঠিক আছে? কোন একটা জিনিস যখন আমি বুঝাইয়া দেই তখন ডিটেইলস ভাবে বুঝাইয়া দেই, ওকে? কিন্তু এই কথাটা আপনাকে কি করতে হবে, ওই যে 1.5 মিনিট, যেমন এখানে একটা কোয়েশ্চেন আনসার মিলাতে, মানে আমি যখন বের করি তখন এটলিস্ট 5 মিনিট 4 মিনিট সময় ওয়েস্ট হয় একটা শুধু বুঝাতে গিয়ে, কারণ এটা ডিটেইলস ভাবে আমাদের মাথায় ঢুকতে হবে। বুঝানোর টাইমে আমরা যত সময় যাক অসুবিধা নেই, প্র্যাকটিসের সময় যত টাইম যাক অসুবিধা নেই, কিন্তু যখন আমরা পরীক্ষা দিব তখন আমরা হুবহু টাইমটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। আশা করি সবাই বুঝতে পারছেন এম এ কালাম। এগুলো হচ্ছে বোঝানোর জন্য। আমি চাইলে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝালে আমাকে সবার কথা মাথায় রাখতে হবে, এজন্যই আমি এত সময় করে বুঝাই সবাইকে। ওকে, আসেন আমরা কোনো সময় আমি একটা কথা 2-3 বারও বলি, কারণটা কি, ওইটা যাতে আমাদের মাথায় গিয়ে আঘাত করে। ওকে,
সো আসুন এবার আমরা চলে যাই আমরা মক টেস্টে। আবার কেউ চ্যাট করছেন? হ্যাঁ স্যার, ইউ টেরিবলি এনার্জেটিক, অ্যাপ্রিসিয়েটেড। ওকে মিস্টার ওয়াইদুল ইসলাম, থ্যাংক ইউ। তো আসেন যে আমরা চলে যাব, আমরা প্রথমে টেস্টটা দিয়ে নেই, কেউ যাবেন না। টেস্টটা দেবার আগে আমরা একটু কি করি, আমরা একটু আমাদের আগের টিপস এবং মেথডগুলো আবার দেখে নেই সবাই। নাম্বার 1 দেখেন, নাম্বার 2 দেখেন, নাম্বার 3 দেখেন, তারপর আসেন নাম্বার 4 দেখেন সবাই, তারপর আসেন নাম্বার 5 দেখেন, ওকে, তারপর আসেন নাম্বার 6, একদম লাস্টেরটা দেখেন। কনফিউজিং প্যারাগ্রাফগুলো বর্জন করতে হবে এবং সঠিক উত্তর কি করতে হবে, আমাদের দিতে হবে। তাহলে দ্যাট মিনস এই মেথডগুলো আমরা একটু আমাদের মাইন্ডে রাখবো। আসেন এবার আমরা চলে যাব আমাদের মেইন। প্রত্যেকটা স্লাইডে এরকম টাইম দেওয়া আছে, আপনাদের এখানে টাইম উঠবে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই। তো টাইম খেয়াল করে করে আপনারা কি করবেন, এখানে সবাই আনসারগুলো পাঠিয়ে দিবেন, একত্রে করে আনসারগুলো পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্টস, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। তিনটা প্রশ্ন কাটা। যে প্রশ্নগুলো কাটা সেগুলো আপনাদের করতে হবে না। নাম্বার 8, নাম্বার 9, 9, 10 এবং 8 কাটা। এখানে কোনটা কোনটা প্যারাগ্রাফ করতে হবে সেটা দেখাবেন। প্যারাগ্রাফ এ করতে হবে, বি কিন্তু করতে হবে না, সি, ডি, ই, জি, আই এখানে লক্ষ্য করবেন, যেগুলোর কথা বলছে ওইগুলা করতে হবে। আপনাকে বি বি করতে বলা হয়েছে, বলা হয় নাই, কারণ বির স্যার আনসার প্যারাগ্রাফ তো এখানে দুইটা স্যার, জি। এ বি। ওকে, অসুবিধা নেই, আপনাকে টাইম দেওয়া হয়েছে তো। যেমন প্যারাগ্রাফ বির অলরেডি আনসার দেওয়া, এখানে প্যারাগ্রাফ এফ এরও আনসার দেওয়া, প্যারাগ্রাফ এইচ এরও আনসার দেওয়া, তো যেগুলো আনসার দেওয়া এখান থেকেও কেটে নিব আমরা। আর যেগুলো বের করতে হবে এখানে লিখে দেওয়া আছে, ওইগুলোই আপনারা বের করবেন। স্যার প্যারাগ্রাফ সি কোথায় স্যার? প্যারাগ্রাফ সি এখনো দেই নাই স্যার, দিব একটু পরে, আগে ওইটা শেষ করেন শুধু এটা। ওকে, এখন পরের স্লাইডটা আরম্ভ হচ্ছে।
ওকে, নেক্সট স্লাইড। এখানে জাস্ট একটা বের করতে হবে, সেটা হচ্ছে ই। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি সবাই। ওকে, এখানে বের করতে হবে আমাদের দুইটা, জি এবং আই। অলরেডি এখান থেকে খেয়াল করবেন।
আনসারগুলো সবাই লিখে পাঠিয়ে দিন একত্রে করে চ্যাট বক্সে প্লিজ। Okay, your time's up, dear students. Okay, stop reading, skimming, and scanning. Okay, please send your answers in the chat box. ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেক ওনাদের আনসারটা শো অফ করে ফেলছেন অলরেডি। মিস্টার ওয়াইদুল ইসলাম, ওকে গুড। শিপন আহমেদ, সুমাইয়া, তারপর হচ্ছে ওয়াইদুল ইসলাম, আবার জয়দুল, ওকে গুড। ফারজানা লিজা, ওকে। তাসনিম, দেন হচ্ছে ওয়াইদুল ইসলাম এগেইন, মুন্না দাস, গুড। ফাইমা বলি, স্যার কারেন্ট চলে গিয়েছিল, আমি মক টেস্ট দিতে পারিনি, তাই এখন আসছো কি? ওকে ফারজানা স্যার, পরের সাইড গুলা, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আসবে, টাইম চলে গেলে। ওকে, সো আরো 6 জন আমাদের পাঠিয়েছেন। ফরহাদ আহমেদ, ওকে গুড। জুনেদ আহমেদ দিয়েছেন, সৈয়দ এমাদ, সাইদুর রহমান, রিমা বেগম, ফাহিমা বাবলি, ওকে ফাহিমা বাবলি মনে হয় লাস্টের কয়েকটা পাইছেন আপনি, ওকে। এম হাসান, ওকে। সো ওকে, লাস্টে কে মেসেজ করছেন আমাদের? জাকারিয়া আহমদ, ওকে ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস। আর আমি পড়তেছি না কারো। তাহলে এখন আসেন যে আমরা দেখতে পাচ্ছি মানে কারো একটা দুইটা হয় নাই, কারো দুইটা তিনটাও হয় নাই। ওকে, যাই হোক, মিস্টার এম এ কালাম এখন পাঠাইছেন। চলে আসুন আমরা এবার সমাধানে যাব, যে কিভাবে আমরা সমাধানটা কিভাবে আমরা বের করে নিয়ে আসবো। এবং প্লিজ দয়া করে আপনার আনসারটা মিলাবেন, যে আপনার আনসারটা কেন রং হয়েছিল এবং কেন আমার আনসারটা সঠিক হয়েছিল, ঠিক আছে? যখন এটা ডিফারেন্স করতে পারবেন তখনই আপনার স্কিলটা বাড়বে, ওকে। তো আসুন যে আমরা চলে যাই, এখানে আমরা আনসারগুলো একটু চেক আউট করে নিই এবং এক্সপ্লেনেশনগুলো কিভাবে বের হয় সেটা একটু লক্ষ্য করবেন সবাই। প্রথমে আসেন আমরা নাম্বার এ নাম্বার তো আমরা সবাই পড়ছি এবং এটার অনেকেই আনসার দিয়ে নাম্বার 6, ভেরি গুড, আপনাদের সবারই হয়েছে বেশিরভাগের। দেখো যে এখানে প্রথম এ নাম্বার আমরা পড়ি, covering roofs and walls of buildings with base station is a good way of reducing greenhouse gas emissions while making a city look nicer. তাহলে কভারিং রুফস এবং ওয়ালস, এগুলার কারণে কোন জিনিস কমানো যায়? গ্রিন হাউস গ্যাস এমিশনস। তাহলে গ্রিন হাউস গ্যাস এমিশন রিডিউসিং এবং কভারিং রুফ এবং ওয়াল সম্বন্ধে আমরা পাইলাম, যেগুলো যদি আমাদের মানে গুড়া থাকে তাহলে গ্রিন হাউস গ্যাস এমিশনটা কম হবে এবং এটা সিটি দেখতে সুন্দর লাগবে। তারপর আমাদের কথাগুলো বলা আছে এখানে যে টরন্টো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অ্যাডপ্টেড এ পলিসি, মানে টরন্টো সেন্ট্রাল বিজনেস যেটা, এটা একটা পলিসির সাথে তারা অ্যাডজাস্ট হয়েছে, of establishing green roofs on around half of all city buildings in 2009. 2009 সালে তাদের সকল সিটিগুলোকে গ্রিন রুফসের একত্রে নিয়ে আসার জন্য তারা সবাই একত্রে হিসাবে কাজ করতেছে, এটা প্রতিষ্ঠিত করে ফেলছে, বুঝা গেছে? তারপর বলেছে যে রিসার্চ শোজ দিস কুড রিডিউস ম্যাক্সিমাম সিটি টেম্পারেচার বাই আপ টু 5 ডিগ্রি সেলসিয়াস। এবং রিসার্চ দেখাইছে যে এই জিনিসটার কারণে তাদের সিটির 5% তাপমাত্রা কি নিয়ে আসছে, তারা কমিয়ে নিয়ে আসছে। তাহলে দ্যাট মিনস কি দাঁড়ালো আমাদের? এই যে টরন্টো যেখানে একটা পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল এবং এর ফলে তারা তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে নিয়েছিল, এই জিনিসটা হচ্ছে আমাদের সামারি। এখন এই জিনিসটা টরন্টোর উপর নির্ভর করে আমরা গিয়ে এখানে মিলাই। প্রথমে ওয়ানের সাথে মিলাবো ইন্টারন্যাশনাল আপটিক। কোন ইন্টারন্যাশনাল আপটিক কোন উত্তোলন করার কথাবার্তা পাইছিলাম আমরা ইন্টারন্যাশনালি? নাও। এখন তো টরন্টোর তাপমাত্রা কিভাবে কমানো যায় সেই জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 2 আমরা যদি পড়ি দ্য ফিউচার অফ গ্রিন বিল্ডিংস ইন সিঙ্গাপুর, এটা তো হবেই না, কারণ সিঙ্গাপুরের কোনো কথাবার্তাই পাই নাই। নাম্বার 3 তে আমরা যাই অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট, কোন ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্টিং এর কথা বলছে? নাও। ওভারহোলিং ওল্ড স্টক বেটার শর্ট টার্ম অপশন, মানে ওল্ড স্টক বেটারকে অতিক্রম করে শর্ট টার্ম অপশনকে চুজ করেছে, এরকম কথাবার্তা আছে? নো। এ মডেল ফর সাকসেস ইন গ্রিন আরবান এরিয়াস, সাকসেস গ্রিন আরবান, কোন আরবান এরিয়াস নিয়ে কথা বলছেন? নো। তারপর মডেল সাকসেস, একটা মডেল ছিল সেটা সাকসেসফুল হয়েছে, সাকসেসফুলের কোনো কথাবার্তা নেই। এটা হয়তো অনেকে আনসার দিয়ে দিতে পারে, বাট এটা আনসার হবে না, এটা কনফিউজিং। আমরা নাম্বার 6 এ যাই, টরন্টো সেট টু রিডিউস আরবান হিট, ভেরি গুড, এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, আমরা অলরেডি লিখে ফেলছি। তো আমরা এখানে দেখছি টরন্টো একটা পলিসির সাথে অ্যাডজাস্ট হয়েছে এবং এটার কারণে তাদের 5 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমেও গেছে। তাহলে আমাদের রাইট আনসারটা হচ্ছে টরন্টো সেট টু রিডিউস আরবান হিট। এখানে রিডিউস মানে হচ্ছে গিয়ে কি, এখানে সরাসরি রিডিউস দেয়াই আছে, কমানো দেওয়াই আছে।
তারপরে আমরা এটাকে নাম্বার 7 এ যদি মডেল ফর অস্ট্রেলিয়া, নো, অস্ট্রেলিয়ার কোনো মডেল না, এখন তো টরন্টো। আর নাম্বার 9 যদি আমরা দেখি ইম্পেডিমেন্টস টু সাকসেস, না, এখানে কোনো বাধা আছে সাকসেসের জন্য? নেই। সো একমাত্র রাইট আনসার হবে আমাদের গিয়ে কি 6। যাদের প্যারাগ্রাফের আনসার 6 দিবেন তাদের আনসারটা কারেক্ট। ওকে, এখন আসেন আমরা পরেরটায় যাই। পরেরটা তো অবশ্যই সবাই পড়ছেন, তাই না? আমরা আবার পড়ি। পরেরটা আনসার হচ্ছে নাম্বার 5, যারা দিবেন তাদের আনসার কারেক্ট। কিভাবে হইছে নাম্বার 5 আমরা একটু জেনে নেই। A range of measures and policies exist and vary depending on building types. Buildings need specific features to host base station and the degree to which policies can be enforced. আচ্ছা, এখানে পলিসি কিভাবে ইনফোর্স করা হচ্ছে ওই জিনিসটার উপর আলোকপাত করা হচ্ছে। আমরা পরে যাই। এখানে সিঙ্গাপুর ইজ লিডিং ইন দিস এরিয়া, মানে এইসব ক্ষেত্রে সিঙ্গাপুর কিন্তু প্রধানতম, মানে তারাই পরিচালনা করতেছে এই জিনিসগুলা। ইট মার্কেটস ইটসেলফ এজ এ গার্ডেন সিটি টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট, মানে তাদের গার্ডেন সিটির জন্য ইনভেস্টমেন্টের অ্যাট্রাক্ট করছে ভিজিটর্স অ্যান্ড কমার্স, যারা ব্যবসায়ী আছে এবং পরিদর্শন করে আছে তাদেরকেও অ্যাট্রাক্ট করেছে। গ্রিন রুফস অ্যান্ড ওয়ালস আর এ ভাইটাল অ্যান্ড visual manifestation of this policy. Okay, পরে যাই। তারপরে greenery is ingrained in Singapore's development sector and is boosted by incentives, grants, awards, certification schemes and government-led development. Okay, through this voluntary heavy yet supported effort, Singapore increased its number of green roofs and spacious ninefold between 2006 and 2016. দেখেন যে একটা সিটিকে কিভাবে তারা মানে আকর্ষণ করছে মানুষের মধ্যে, এটা কিভাবে ব্যবসায়ীর জন্য আকর্ষণের বস্তু হয়েছিল, কিভাবে ভিজিটরদের মধ্যে আকর্ষণের বস্তু হয়েছিল, কিভাবে ইনভেস্টরের মধ্যে কিভাবে তারা আকর্ষিত করেছিল, সেই মডেলটার কথা এখানে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। তো এটার জন্য যদি আমরা মিলাই যে সিঙ্গাপুরের একটা মডেল মানুষকে আকর্ষণ করার জন্য তুলে ধরা করা হয়েছে একটা মডেল, তো সেটা কার সাথে মিলবে বলে আমরা মনে করি? আসুন, এখানে প্রথম নাম্বার 1, ইন্টারন্যাশনাল কোনো আপডেট আছে? নাও। ফিচার অফ গ্রিন বিল্ডিংস ইন সিঙ্গাপুর, এখানে কোনো, আচ্ছা এইটা নাম্বার 2 অনেকে দিতে পারে কারণ এটা কনফিউজিং লাগছে। কোনো ফিউচার বিল্ডিং বলছে? নেভার। ফিউচার বিল্ডিং নিয়ে এখানে কথাবার্তা বলে নাই। এখানে বলছে তারা একটা গার্ডেন সিটি বানাইছে যেটা সবাইকে ইনভেস্টমেন্ট করছে, ভিজিটর্স এবং কমার্সকে সবার দৃষ্টি আকর্ষণ করছে। বোঝা গেছে? তারপর এই ইনসেন্টিভসটা সব জায়গায় তাদের কি করে, সিঙ্গাপুরের সব জায়গায় মানে এই রুফস এবং স্পেসেস গুলা 9-fold 2014 থেকে 2016 সবাই মেনে চলছে। অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট, এটা অনেকে নাম্বার 3 দিতে পারো, কিন্তু শুধু এখানে ইনভেস্টমেন্টদের অ্যাট্রাক্টিং করছে না, কিন্তু এখানে কাদের কাছে অ্যাট্রাক্টিং করছে দেখেন যে ভিজিটর্স এবং কমার্স। যদি এখানে ভিজিটর্স এবং কমার্স না হতো এটা কিন্তু আনসার ছিল এই নাম্বার 3, কিন্তু শুধু ইনভেস্টর না, ভিজিটর্স এবং কমার্স থাকার কারণে এটা আর আনসার হবে না, কারণ এটা কি হয়ে যাবে, তখন ফলস হয়ে যাবে। নাম্বার 4 এটা কি মিলবে? ওভারহোলিং ওল্ড স্টক বেটার শর্ট টার্ম? নো, এরকম কোনো কথাবার্তা বলে নাই। তাহলে আমাদের নাম্বার 5 এর সাথে সরাসরি মিলে যাচ্ছে এ মডেল ফর সাকসেস ইন গ্রিনিং আরবান এরিয়াস। গ্রিনিং আরবান এরিয়াস মানে হচ্ছে সিটি, ওই যে সিঙ্গাপুরের যে সিটির কথা বলা হয়েছে, এই যে গার্ডেন সিটি, তারা প্রত্যেকটা জিনিসের উপর কি করেছিল, তারা মেক করেছিল, সেই জিনিসটার উপর বলা হয়েছে যে একটা মডেল সাকসেস। ওকে, এখন আসেন আমরা নাম্বার 6টা কেন হবে না? টরন্টো সেট টু রিডিউস আরবান হিট, না, এটা তো আগে আমাদের আনসার হয়ে গেছে। মডেল ফর অস্ট্রেলিয়া, না, এখানে তো অস্ট্রেলিয়ার কোনো মডেল নেই। ইম্পেডিমেন্টস টু সাকসেস, সাকসেসের কি বাধাপ্রাপ্ত, এইরকম কথাবার্তা নেই। সো রাইট অ্যান্সার হিসেবে আমাদের কোনটা হবে? নাম্বার 5। খুব ইজিলি নাম্বার 5 আমরা ধরতে পারছি। ওকে, এবার আমরা 1 এবং 2 এর আনসারটা পাইলাম। এখন আমরা 3 এর আনসারটা একটু দেখি। প্যারাগ্রাফ ডি এর আনসারটা আমরা কত দিছি এখানে? নাম্বার 1, মানে ইন্টারন্যাশনাল আপটিক। এটা খুবই ইজি ছিল, অনেকের হয়েছে দেখছি। এখানে দেখেন যে প্রথম অবস্থায় কি বলছে, রটারডামস এফোর্টস ওয়েন্ট অ্যাজ এক্সটেন্সিভ অ্যাজ সিঙ্গাপুরস, মানে রটারডামস যে এফোর্টটা নিয়েছিল সেটা সিঙ্গাপুরের মতো কি ছিল না, এরকম বিস্তৃত পর্যায়ে ছিল না। বাট দ্য সিটি মোর দেন ডাবল ইটস গ্রিন রুফ এরিয়া ফ্রম 2012 টু 2016, কিন্তু এটা সিঙ্গাপুরের চাইতেও ডাবল ছিল, দ্বিগুণ পরিমাণ বড় ছিল 2012 থেকে 2017 সালে। থ্রো ইনসেন্টিভস, গ্রান্টস, ট্যাক্স বেনিফিটস অ্যান্ড demonstration projects, while London increased its total green roof area more than 4-fold from 2005 to 2006. যেখানে আগে ছিল মানে সিঙ্গাপুরের চেয়ে ডবল ছিল কার বলেন তো? রটারডামসে, মানে রটারডামসের ডবল ছিল। ডবল হওয়ার পর লন্ডন চলে গেছে, তারা লন্ডন আরো 4-fold কি করছে, তারা বাড়াইছে 2005 থেকে 2016। তারপর দেখেন যে আরেকটা সিটির কথা বলেছে এখন টরন্টো কি বলছে,
And Toronto also has a large area of green roofs achieved through a mandatory policy introduced in 2009 that requires all new developments with roofs 2000 meters square or more to install green roofs. তারাও 2000 মিটার স্কয়ারের মধ্যে ইনস্টল গ্রিন রুফ সব দিকে কি করছে নতুনভাবে ডেভেলপমেন্ট করেছিল। তাহলে দেখেন যে রটারডামস কিভাবে কার চাইতে বেশি করেছিল, সিঙ্গাপুরের চাইতে বেশি করেছিল। আবার লন্ডন সিঙ্গাপুর রটারডামের চাইতে 4 গুণ বৃদ্ধি করেছিল তাদের গ্রিন রুফস। তারপর টরন্টো বৃদ্ধি করেছিল 2000 মিটার স্কয়ার কি গ্রিন রুফস তারা নির্মাণ করেছিল। তাহলে দ্যাট মিনস এটা ইন্টারন্যাশনাল ভাবে এই জিনিসটা তৈরি করা হয়েছে না। যেমন লন্ডন সে তো ইন্টারন্যাশনাল একটা জিনিস, টরন্টো আর একটা ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরে একটা ইন্টারন্যাশনাল জিনিস, রটারডামসও ইন্টারন্যাশনাল জিনিস। দ্যাট মিনস আমাদের আনসারটা হবে কি ইন্টারন্যাশনাল আপটেক, মানে কে কত চাইতে ইনক্রিজ করেছিল। এই ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, আর আপটেক মানে হচ্ছে কি ইনক্রিজড মানে বাড়া। বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্টস? এভাবে আমাদের প্যারাগ্রাফ ডি এর আনসার হবে নাম্বার 1। এটা অনেকেই যারা আপনারা নাম্বার 1 ব্যতীত অন্যটা দিচ্ছেন তারা একটু দেখে নেবেন, এটা একটু সুন্দর করে বুঝার ছিল তাই বুঝিয়ে দিলাম। এখন আসেন আমরা নাম্বার কোথায় চলে যাব, আমরা নাম্বার 4 এ চলে যাব। নাম্বার 4 যদি আমরা যাই এখানে নাম্বার 4 কিভাবে হবে, নাম্বার 4 হচ্ছে প্যারাগ্রাফ ই। প্যারাগ্রাফ ই এর आंसर আমরা দিছি কি 7 মডেলস ফর অস্ট্রেলিয়া। এটা খুবই ইজি। দেখেন যে আমরা প্রথমে শুরু করেছি অস্ট্রেলিয়া দিয়ে। আমি বলছি বারবার যে আমাদের সব সময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সব সময় টপিক সেন্টেন্সটা একটু ভালো করে পড়ে নিতে হবে। ওকে, তো টপিক সেন্টেন্সটা এখানে কি বলছে, যে অস্ট্রেলিয়ান রিসার্চার্স মডেল হোয়াট কুড বি ডেলিভার্ড ইন সিডনি এন্ড মেলবোর্ন বেসড অন দ্য মেজার্স টেকেন ইন সিঙ্গাপুর which is voluntary heavy, London voluntary light, Rotterdam voluntary medium and Toronto mandatory। এই পর্যন্ত জাস্ট 3টা দেশের কথা বলছে, সিডনির কথাও বলছে, তারা লন্ডনের কথাও বলছে এবং টরন্টোর কথাও বলছে। তারপরে গিয়ে দেখেন যে কি বলছে ইন সিডনি। এখন সিডনি থেকে শুরু হচ্ছে। সিডনি কার শহর? অস্ট্রেলিয়ার শহর না? তাহলে পড়ে যাই আমরা। In Sydney, 123 green roof and wall projects were underway in 2016, and in Melbourne there were 28. The numbers would increase most dramatically with the implementation of either the Singapore voluntary heavy regime of the Rotterdam voluntary medium scenario. The least impact would come via implicating Toronto's mandatory program. তাহলে দ্যাট মিনস সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছিল কোন দেশের? সিডনির। এবং সিডনির সম্বন্ধে এই পর্যন্ত কি করা হয়েছে তার কথা বলা হয়েছে এই পর্যন্ত। তাহলে সবচেয়ে বেশি সাকসেস কি হয়েছে? সিঙ্গাপুর, এবং কার সাথে? টরন্টো চাইতে সিডনিটা। তো সেই জন্য আমরা বলতে যাই মডেল ফর কি অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া সম্বন্ধে এখানে সবচেয়ে কিছু বেশি বেশি বলা আছে, জোর দেওয়া হয়েছে তাদের। সেজন্য আমাদের আনসার হচ্ছে নাম্বার 7। এই হচ্ছে আমাদের নাম্বার 4 এর আনসার, এর হচ্ছে 7। এখন আমরা চলে যাব পরেরটায় নাম্বার 5 এ। নাম্বার 5 এ মানে বের করতে হবে আমাদের প্যারাগ্রাফ জি। প্যারাগ্রাফ জি এর আনসারটা আমরা দিছি কি নাম্বার 9। কি দিছি আমরা? ইম্পেডিমেন্টস টু সাকসেস, মানে সাকসেসের অন্তরায়, মানে সাকসেসের বাধাপ্রাপ্ত। কি রকম বাধাপ্রাপ্ত হয়েছে সেটা আমরা দেখি, এখানে পড়লেই বুঝবো। নাম্বার জি নাম্বার দেখেন যে দেয়ার আর অফ কোর্স ব্যারিয়ার্স টু গ্রিন আপ বিল্ডিংস। ইয়েস, ব্যারিয়ার্স এগুলো কি? ইম্পেডিমেন্টস, মানে এই যে গ্রিনিং আপ বিল্ডিংস মানে বিল্ডিং গুলাকে সবুজ সমীকরণ করার জন্য এখানে কি ছিল? একটা ব্যারিয়ার ছিল। These includes cost as well as lack of experience in the industry. Okay, lack of experience মানে কি? বুদ্ধির অভাব, তাইলে অভিজ্ঞতার অভাব। তাহলে এই যে lack of experience equal to হচ্ছে কি impediments. Okay, especially in terms of construction and management, professional capacity for green roofs is still in a developing phase and further training and skill development are needed. তাদের ফার্দার ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট খুবই প্রয়োজনীয়, মানে খুবই দরকার ছিল। তাহলে দ্যাট মিনস একটা ব্যারিয়ার নিয়ে আলোচনা করছে। সো আমাদের হচ্ছে গিয়ে কি ইম্পেডিমেন্ট টু সাকসেস দিতে হবে, মানে ইন্ডাস্ট্রির এগুলা ছিল তার গিয়ে কি ব্যারিয়ার ছিল। ওকে, আমরা এখন নাম্বার জি শেষ করে ফেলাম এবং আমরা সর্বশেষে চলে যাচ্ছি নাম্বার 6 এ, যেটা আমাদের আজকের ক্লাসের লাস্ট। সেটাতে আমরা চলে যাই নাম্বার আই। ওকে, নাম্বার আই প্যারাগ্রাফে আই এর হচ্ছে নাম্বার কি 4। এই যে 4 কি বলছে আমাকে? ওভারহোলিং ওল্ড স্টক বেটার, শর্ট টার্ম অপশন, মানে ওল্ড স্টক বেটারের বাড়ান্তর চাইতে শর্ট টার্ম অপশনটা ভালো। তাহলে আমরা এখানে পড়ি যে the annual growth rate of new stock is around 1 to 3%, which means that policies focusing on new stock will have a substantial impact over the long term. মানে লং টাইমের চাইতে এই ফোকাসিং অন নিউ স্টক উইল হ্যাভ এ সাবস্টেন্সিয়াল ইম্প্যাক্ট পড়বে, মানে লং টার্মের চাইতে শর্ট টার্মের উপর বেশি কি করবে? আমাদের ইম্প্যাক্টটা পড়বে। হাউএভার তারপরে বলছে যাই হোক, ইন দ্য শর্ট টু মিডিয়াম টার্ম এ রেট্রোফিট পলিসি উড হ্যাভ গ্রেটার ইম্প্যাক্ট
given the number of existing buildings suitable for this. তাহলে আমরা এটা বুঝলাম যে এটা শর্ট টার্মের উপর তার কি করবে, শর্ট টার্মের চাইতে ওভারঅলিং ওল্ড স্টকের উপর তাদের কি করবে, মেটাটা বেশি পড়বে। এই লাইন থেকে এটা বোঝা যাবে ইন দ্য শর্ট টু মিডিয়াম টার্ম a retrofit policy would have greater impact. Greater impact মানে কি, বেটার আর কি, এই যে বেটার এগুলো কি, greater impact given the number of existing buildings suitable for this. So dear students, এই জায়গা থেকে আমরা আনসারটা পেলাম, এটা কি নাম্বার 4। সো আনসারটা বসিয়ে দিলাম আমরা কি নাম্বার 4। বুঝা গেছে সবাই? ইতিমধ্যে আমাদের ক্লাসটা কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ইতিমধ্যে শেষ। তাহলে আমরা আজকে যা যা শিখলাম, যেমন উই লার্ন টু দিস ক্লাস প্যারাগ্রাফ হেডিংস, ভোকাবুলারি প্র্যাকটিস শিখলাম, টাস্ক মেথড এবং টিপসগুলো শিখলাম, এবং অনেকগুলো আমরা স্কিল এক্সারসাইজ করছি এবং এক্সপ্লেনেশনগুলো আলোচনা করলাম। তারপর ভোকাবুলারি কুইজ নিয়ে আলোচনা। আজকে যেহেতু আর ভোকাবুলারি কুইজ হচ্ছে না, আমাদের অত্যন্ত লং একটা ক্লাস ছিল এবং কোয়েশ্চেন এবং আনসারগুলো আমি এখানে আপনাদের চ্যাটে দিয়ে দিছিলাম। ওকে, সো ফার্স্টার মাঝে 3টা মোহাম্মদ ফয়জুল ইসলাম, ওকে এম এ কালাম 4 হইছে, 4টার মধ্যে 3টা হইছে স্যার। ওকে, জুনেদ আহমেদ, ওয়াহিদুল ইসলাম 4টা 6টার মধ্যে, ভেরি গুড। এম এ কালাম ভেরি হার্ড, তাই নাকি? এত হার্ড না স্যার, আপনি জাস্ট বুঝতে হবে মেইন আইডিয়াটা বুঝলেই আপনি আনসার পাবেন। ওকে, ভেরি গুড। যারা এখানে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আগামীকাল শিখবো প্যারাগ্রাফ। আজকে তো শিখছি প্যারাগ্রাফ হেডিংস অথবা লিস্ট অফ হেডিংস যেটাকে বলা হয় সেটা, আর আমরা নেক্সট ক্লাসে শিখবো প্যারাগ্রাফ কন্টেন্টস। এটাও পরীক্ষার হলে যদি প্যারাগ্রাফ হেডিংস না আসে তাহলে মাস্ট বি গিয়ে প্যারাগ্রাফ কন্টেন্টস শিখতে হবে। অনেক ইম্পর্টেন্ট ক্লাস, ওইটা কিভাবে আমরা টেকেল করব, কিভাবে তার টিপসগুলো থাকবে, সবগুলো নিয়ে আলোচনা থাকবে। সো আগামীকাল সবাই ঠিক সময়মতো আমাদের এখানে চলে আসবেন। সো আজকের এই পর্যন্ত ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? স্যার স্যার আপনি কি এটা আপনি হোয়াটসঅ্যাপ চেক করবেন স্যার? কি বলেন স্যার আপনি একটা হোয়াটসঅ্যাপ চেক করবেন স্যার, আপনার একটা মেসেজ দিয়েছি স্যার। হোয়াটসঅ্যাপ তো চেক করার সময় নেই স্যার। স্যার একটা সেকেন্ড স্যার, লিখে রাখতে স্যার, মাত্র 1 সেকেন্ড। এটা তো ভাইরাল হয়ে গেছে রে স্যার, এটা পুরো ভাইরাল স্যার। ওকে, তাহলে আসেন সবাইকে একটু দেখি। ডিয়ার স্টুডেন্টস, আসেন সবাই। স্যার আমি শুয়ে ক্লাস হ্যাঁ, মিস্টার শামী আহমেদ শুয়ে ক্লাস করতেছেন, তাই না? তার শরীর বেশি বাড়াই গেছে স্যার এখন। ওকে, মিস্টার কালাম সাহেব কি আছে? কালাম সাহেব কিন্তু আপনাদের গ্রুপে আছে, এই যে ওয়াইড। ওকে, তাহলে সবাই দেখছি যে এমনিতেই ক্লাস শেষ, ওনারা ফুটলেস হয়ে গেছেন। ঠিক আছে, আমাদের একা করে। হ্যাঁ, 42 জন। তসলিমা জান্না আছে, ফরাদ আহমেদ, ফাইমা বাবলি আছে, স্যার আমি আছি। ওই যে বললাম না, প্রতি ক্লাসের লাস্টে যারা থাকবে এরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, এবং এরাই শ্রেষ্ঠ সন্তানের লিস্টে নাম উঠে গেছে স্যার আজকে। হ্যাঁ, শামীম আহমেদ, তাহলে আজকে থেকে আর প্র্যাকটিস না করে শ্রেষ্ঠ থেকে যাবা, ঠিক আছে? স্যার আমরা কি বাতা পাবো? স্যার আমরা কি বাতা পাবো? ওকে, সৈয়দ, হ্যাঁ এমাদ দেখতে পাচ্ছি, সাইদুর, জয়। ওকে, তো 3টা ক্লাসের জন্য কি করব? সবাই দিনের বেলা আপনারা সবাই প্র্যাকটিস করতে হবে। আজকে যেগুলো পড়লাম ওগুলা সকালে উঠে একবার রিভাইজ দিনও ঘুমাইয়া যায় কি স্যার? আর রিভাইজ করে নেক্সট দিন আপনাদের পড়া হচ্ছে কেমব্রিজ 8 এবং 9 এর, ঠিক আছে? যতগুলা কেমব্রিজ 8 এবং 9 এর যতগুলো আমাদের লিস্ট অফ হেডিংস অথবা প্যারাগ্রাফ হেডিংস আছে ওইগুলো আপনাদের পড়া, ওইগুলো করবেন। আর যেভাবে আমি দেখাইয়া দিছি, ঠিক আছে, ওই নিয়ম অনুযায়ী করবেন। কিছু ইম্পর্টেন্ট নোট বলে দিছিলাম না তোমাদের ক্লাসের শুরুতে, এবং আমাদের টিপস, হ্যাঁ প্রথম যেভাবে আমরা তৈরি করছিলাম ঠিক ওইভাবেই আপনাকে টিপস অনুযায়ী স্টেটমেন্ট থেকে কিওয়ার্ডস নিতে হবে, ইনস্ট্রাকশন পড়তে হবে, তারপর যেতে হবে প্যাসেজে গিয়ে লোকেট করতে হবে, প্যাসেজে গিয়ে পড়তে হবে এবং কিওয়ার্ডস গুলো নিতে হবে। একটা সামারি ক্রিয়েট করবেন, পারলে আপনি লিখে রাখবেন, নইলে ওই সামারিগুলো দ্বারা গিয়ে স্টেটমেন্টের সাথে মিলাবেন, যেটা মনে করবেন আনসার সেটা দিয়ে দিবেন কি আনসার। বুঝতে পারছো? এটাই হচ্ছে তার মেইন আইডিয়া এবং মেইন সামারি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই। আমাদের 12টা বাজতে আর মাত্র 2 মিনিট। অনেক কষ্ট আমি তো স্যার। ওকে, সবাই ভালো থাকুন, নেক্সট দিন দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।